অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজামনি পর্ব 11 ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে ইয়ানা আর মীরা। মীরা এইটা সেইটা বকবক করে চলছে। একদিনে মেয়েটা একদম মিশে গেছে। খুবই মিষ্টি একটা মেয়ে একদিনে কতটা আপন করে নিয়েছে। হোল্লা পার্টির কথা মনে পড়তেই মনটা বিষিয়ে যায়। কতদিন হলো ওদের সাথে দেখা হয় না। ফোনে কথা বলা আর সামনাসামনি পথ চলা কি এক? নিশ্চয় ওরা এখন আমার কথা ভাবছে যেভাবে আমি ভাবি প্রতিটা মুহূর্তে। আমাকে ছাড়া নিশ্চয় তাদেরও খুব মন খারাপ। ইয়ানাকে অন্যমনস্ক হতে দেখে মীরা বলে, কি হলো মন খারাপ? কিছু হয়েছে বলো আমায়। ইয়ানা, আমার ফ্রেন্ডদের কথা মনে পড়ছে খুব। যেভাবে আমি আর তুমি বসে আছি সেভাবেই আমরা প্রতিদিন আড্ডা দিতাম। খুব মিস করি তাদের। মীরা, কিছু করার নেই বেবি। সবই হচ্ছে নিয়তির এক দৃষ্টান্ত রূপ। না হলে তুমি বলো আমার কানাডা এসে থাকার কোনো মানে হয় বাবা মাকে ছেড়ে? আমারও এখানে আসার একটা বড় কারণ আছে। ইয়ানা, কি মীরা? মীরা মেকি হাসি দিয়ে বলে, থাক না। জেনে কি হবে? হয় না সবার জীবনে তো একটা ভয়ঙ্কর সত্যি থাকে যা তার জীবনকে নরক করে তুলে। বাট যারা মুভ অন করতে পারে তারা নিতান্তই সাহসী। এত বলে কি হবে ইয়ানা? সব তো শেষ। কোনোরকম পালিয়ে বেঁচে তো আছি। ইয়ানা মীরার দিকে তাকায়। সত্যি মেয়েটার ভিতরে অনেক কষ্ট জমা আছে। ও যতটা হাসি খুশি আর চঞ্চল ততটা হাসি খুশি আর চঞ্চল নয় ও। ইয়ানা, ফ্রেন্ড হিসেবে নয় বোন হিসেবে জানতে চেয়েছি। যদি বিশ্বাস না হয় তাহলে বলার দরকার নেই, জোর করব না তোমায়। মীরা ইয়ানার দিকে ছলছল চোখে তাকায়। গড়িয়ে পড়েছে চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল। কিন্তু সে কাঁদতে চায় না। কাঁদা তার জন্য বারণ। মীরা চোখের পানি মুছে বলতে থাকে, বোন হিসেবে যখন জানতে চেয়েছ বারণ কিভাবে করি? এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি যখন ভার্সিটির এডমিশন এক্সাম দিয়েছিলাম তখন থেকে আমি এক বখাটের নজরে পড়ি। ওরা বখাটে হলে ও খুব শক্তিধর ছিল। আমাদের চট্টগ্রামের সবচেয়ে ইয়াবা ব্যবসায়ী আতিক রহমানের ছেলে জনি। খুব খারাপ জানো? কিভাবে নেশাক্তভাবে তাকাত আমার দিকে। আমি ভার্সিটি আসার সময় সবসময় আতঙ্কে থাকতাম কোনো সময় আমার ইজ্জতে হামলা করে ওই জানোয়ার। বাপ হচ্ছে এক কুকুর, ছেলে হচ্ছে জানোয়ার। ওই ছেলে হাজার মেয়ের জীবন নষ্ট করেছে কিন্তু কেউ প্রতিবাদ করে না। বাবা জনগণের সামনে বলে আমার ছেলে আর এমন করবে না, আমি ওকে বুঝাব। কুকুরটা বাড়ির ভিতর গিয়ে বুঝানোর পরিবর্তে বলতো, রেপ করিস ভালো কথা, আজকালকার ছেলেরা এইটা করবে এই স্বাভাবিক, কিন্তু মেয়ে দেখে শুনে করবি তো। গরিব ঘরের মেয়েদের করবি যাতে কেউ কিছু বলতে না পারে। কিন্তু তুই তো বড়লোক ঘরের মেয়েদের দিকে হাত বাড়াস। আতিক ছিল বাবা নামক এক কলঙ্ক। ছেলে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করত আর বাবা সেটার বাহবা দিত। আমার বোন সমতুল্য বান্ধবী ও এই জানোয়ারের ভুক্তভোগী হয় ইয়ানা। আমি আর নেহা একদিন কোচিং শেষে বাড়ি ফিরছিলাম, তখন জনি আমাদের পথ আটকায়। আর আমাদের দিকে তাকিয়ে কি জঘন্য অঙ্গভঙ্গি দিচ্ছিল তা বলাটা লজ্জাজনক। নেহার প্রচুর রাগ ছিল, সে কখনো অন্যায় সহ্য করতে পারত না। সে জানত তারা খারাপ, তারপর রাগের বসে জনির গালে চর বসায়। এই বলে মীরা ফুপিয়ে কেঁদে উঠে। ইয়ানা মীরার চোখের পানি মুছে দিয়ে বলে, এরপর কি হয়েছিল মীরা? মীরা চোখের পানি মুছে আবার বলতে শুরু করে, ওই দিন তো আমরা বাড়িতে চলে এসেছিলাম। আমারও প্রচণ্ড জ্বর আসে ওই দিন। আমি এমনিতেও আগের থেকে অসুস্থ ছিলাম, কিন্তু ওই দিন আমার সীমাহীন জ্বর আসে। তাই পরের দিন ভার্সিটিতে যেতে পারিনি। নিহা আমাকে ছাড়া একাই গিয়েছে। কিন্তু আর বাড়ি ফিরে আসেনি ইয়ানা। ইয়ানা, কেন? কি হয়েছিল মীরা? মীরা, পুলিশ তদন্ত করে কোথায় যেতে পারে। আমিও ছিলাম অসুস্থ, ওর নিখোঁজের খবর শুনে আমি আর অসুস্থ হয়ে পড়ি। ও আমার ফ্রেন্ড কম বোন ছিল। অনেকে বলছে নিহা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। আঙ্কেল আন্টি বাজেভাবে ভেঙে পড়ে। নিহা ওদের একমাত্র মেয়ে ছিল। এমন নয় নেহা গরিব, নেহার আব্বু ছিল একজন উচ্চপদস্থ ব্যবসায়ী। বিদেশ জুড়ে ওনার যাতায়াত। পুলিশ প্রায় 2 দিনের মাথায় এক মরা নদীর কাছে নেহার মৃতদেহ উদ্ধার করে। পুরো শরীর ছিল বস্ত্রহীন। কি বাজেভাবে শরীরে আঁচড়ের দাগ। গলায় শ্বাসরোধ করে মেরেছে ওকে। কি জঘন্য অবস্থা ছিল আমার বান্ধবীটার। ইয়ানা, খুব জঘন্য। যখন আমি ওর এই বিধ্বস্ত চেহারা দেখি শুধু আল্লাহ বলে এক গগনবিধায়ী চিৎকার দিয়েছিলাম। পরে আমার আর কোনো হুঁশ নেই। পরে নিহাকে ময়না তদন্তে নেওয়া হয়।
জানতে পারে 4 জনের হাতে সে রেপ হয়েছে তা ও বাজেভাবে। ওর পেলভিসের হাড় ভেঙে গিয়েছিল, তার উপর হাতের হাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। বক্ষগহ্বরের হাড় ছিল ক্ষয় হওয়া, একটার থেকে একটা আলাদা। ওর বাম হাতে 5টা আঙ্গুল ছিল না। যখন আমি জানতে পারি ও ধর্ষণের শিকার হয়েছে তখন ওই সন্দেহ হয় এইটা জনির কাজ। সন্দেহ তখন বিশ্বাসে পরিণত হয় যখন ওর হাতের 5টা আঙ্গুল কাটা ছিল। কারণ এই হাত দিয়ে ওকে থাপ্পড় মেরেছিল নিহা। ও খুব ফর্সা আর সুন্দরী ছিল, কিন্তু ওর লাশটায় হাজার ও ক্ষত, পুরো শরীরটা কেমন কালসিটে হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ওই হয়নি এটা যে নেহা ছিল। শুধু ওর লাশটা একবার ওই দেখেছিলাম আর ক্ষমতা হয়নি আমার। সহ্য করতে পারছিলাম না, মনে হচ্ছে কলিজায় কেউ ছুরি দিয়ে আঘাত করছে। যখন ওকে জানাজার জন্য বাড়িতে আনা হয় তখন ওর সাদা কাপড় দিয়ে মুড়ানো লাশটার দিকে তাকিয়ে বলেছিলাম, তুই আমাকে রেখে এইভাবে যেতে পারিস না নেহা। আমি তোকে ছাড়া কিভাবে থাকব? আমার ফটোশুট কে করে দিবে? আমার সাথে কে প্রতিদিন ভার্সিটিতে যাবে? তুই তো খুব স্ট্রং নেহা। সামান্য বিবেকহীন জানোয়ারের দাবানলে পরে তুই নিশ্চুপ হয়ে গিয়েছিস। উঠে প্রতিবাদ কর নেহা। তোর নীরবতা তোর বান্ধবী সহ্য করতে পারছে না। মনে হচ্ছে তোর সাথে নিজেকে এই সাদা কাপড়ে মুড়িয়ে নেই। উঠ নেহা, উঠ। কিন্তু ও উঠেনি। ইয়ানা একদম নিশ্চুপ ছিল। তবে মনে হয়েছিল নেহা আমাকে বলছে, ওরা খুব খারাপ আয়াত, তুই এখানে নিরাপদ না। ওরা আমাকে পশুর মতো খুবলে খেয়েছে। তুই এই ভুক্তভোগীদের কাছে নিজেকে উৎসর্গ করিস না। ওরা খুব খারাপ। আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি ভাবনা থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। আঙ্কেল এত বড় ধাক্কা নিতে না পেরে স্ট্রোক করে পরের দিন ওই মারা যান। আন্টি পর 2 জনের শোকে একদম পাথর হয়ে গেছে। আন্টি এখন নিজের ভাইয়ের বাসায় থাকে। একদিন পুলিশ আমাদের বাড়িতে এসে বলে, নেহা নাকি স্বেচ্ছায় ধর্ষণ হয়েছে। নিজের শরীর বিক্রি করতে গিয়েছিল, এরপর এতটা আঘাত নিতে না পেরে মারা গিয়েছে। আর যাদের কাছে গিয়েছিল তারা ও খুব খারাপ ছিল। আর এই কারণেই নিহার এই হাল। ইয়ানা অবাক হয়ে বলে, নেহা কি সত্যি এমন করেছিল? মীরা, না ইয়ানা, নেহা এমন মেয়ে নয়। ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না। সে ছেলেদের থেকে অনেক দূরে থাকত। ওই পুলিশগুলো জেনে গিয়েছিল এইটা জনির কাজ, তাই মামলা তদন্ত ধামাচাপা দিতে এসেছে। কারণ নেহার মামলা লড়ার মতো কেউ ছিল না। ওর একটা মামা, সে ও দেশের বাহিরে থাকত। আমার আব্বু একজন অসুস্থ মানুষ, মামলা লড়বে কে? আমি সেদিন পুলিশকে বলেছিলাম এইটা জনির কাজ। কিন্তু পুলিশ মনে হচ্ছিল আমার কথা কানেই তুলেনি। কারণ তারা ছিল আতিকের কেনা দালাল। এরা পুলিশ নামক সন্ত্রাস। যখন দেখছিলাম ওরা আমার কথা কানে তুলছিল না তখন আমি বুঝে গেছি ওরা সব জেনে ও নিশ্চুপ। একটা পুলিশ এগিয়ে এসেছিল আমাকে সাহায্য করার জন্য, কিন্তু সে ও নিখোঁজ। যেদিন শুনছিলাম পুলিশটা মারা গিয়েছে ইলেকট্রিক শকের মাধ্যমে। মেরেছে কিন্তু ওরাই কিন্তু নাম দিয়েছে দুর্ঘটনার। ওই দিন রাতে আমি বুঝতে পারি পরের টার্গেট আমি। তাই বাবা আমাকে দূরে সিলেট পাঠিয়ে দেয়। আসতে চাইনি, কিন্তু এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে। 15 দিনের ভিতর ভিসা রেডি করে মামার মেয়ে হিসেবে কানাডায় চলে আসি। আমার নাম কিন্তু মীরা নয়, আমার নাম হচ্ছে আয়াত। আমি কানাডায় এসে সব কিছু চেঞ্জ করে ফেলি। এই হচ্ছে আমার জীবনের একটা ভয়ঙ্কর বাস্তবতা, যা আমাকে আজ ও তাড়া করে। বিষাক্ত লোকগুলো ঠিক উল্লাস করছে, কিন্তু ভিতর থেকে আমার নেহা ন্যায্য বিচার পায়নি। শুধু নেহা নয়, হাজার ও মেয়ে এমনভাবে শেষ হচ্ছে। জানি না এই বর্বরতা কতদিন থাকবে। আমি মহান রবের কাছে শুধু একটাই আর্জি জানাই, ওই আতিক আর ওর ছেলে জনির যাতে এমনভাবে মৃত্যু হয় যেখানে পুরো দুনিয়া দেখলে যাতে কেঁপে উঠে। ইয়ানা নিজের চোখের পানি মুছে বলে, বাস্তবতাটা খুব কঠিন ছিল। সত্যি আমাদের দেশে ধর্ষণের কোনো বিচার নেই। চলে শুধু ক্ষমতার লড়াই। কিন্তু ওদের বিরুদ্ধে যদি কেউ রুখে না দাঁড়ায় তাহলে বর্বরতা আর ও বৃদ্ধি পাবে। তুমি নেহাকে খুব ভালোবাসতে, তাই না মীরা? মীরা, হ্যাঁ প্রচুর, যাকে বলে সীমাহীন ভালোবাসা। আমাদের দেখলে কেউ বান্ধবী নয়, 2 বোন বলত। আর কে রুখে দাঁড়াবে? সবাই টাকার কাঙ্গাল। যেখানে প্রশাসন কিনে রেখেছে সেখানে কে যাবে এইসবে জড়াতে? জানো আমি অগ্নি চৌধুরীকে কেন এত পছন্দ করি? ইয়ানা, কেন? মীরা, কারণ উনি ধর্ষণের মারাত্মক শাস্তি দেন। এই দিকটা আমার খুব ভালো লাগে, তাই ওনাকে আমি সম্মান ও করি। মানুষ যত খারাপ হোক তাকে ভালোবাসার জন্য একটা সুন্দর দিক ওই যথেষ্ট। আমাদের বাংলাদেশে ও উনার মতো এমন একজন মাফিয়ার প্রয়োজন ছিল।
ইয়ানা হুম। যারা খুন পাপাচারে লিপ্ত তাদের আমি মন থেকে ঘৃণা করি, সে যদি হাজার ও ভালো কাজ করে তবুও তারা ঘৃণার ওই পাত্র। মীরা, চলো ক্লাস শুরু হবে, যাবে রুমে যাই। ইয়ানা হুম চলো। ইয়ানা আর মীরা ক্লাসের দিকে যায়। ক্লাসরুমে ঢুকতে যাবে এমন সময় তাদের সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। ইয়ানা ছেলের দিকে তাকিয়ে দেখে ছেলেটার শরীর দবদবে সাদা, তার মানে সে বিদেশী। ছেলেটা মীরার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ইয়ানার দিকে তাকায়, এরপর গাল হেসে বলে, কে এইটা? ও দেখি তোমার থেকে ও সুন্দর। মীরা বিরক্তি নিয়ে বলে, অসভ্যতমি করো না জিওন। ও মাত্র কাল ভার্সিটিতে জয়েন হয়েছে। রাস্তা ছাড়ো আমাদের। জিওন, রাস্তা তো ছাড়ব, কিন্তু তোমার সাথের মালটাকে হেব্বি লেগেছে। বাজেট কত হবে ওর? সমস্যা নেই, যত চাইবে তত দিব। ছেলেটার কথা শুনে ইয়ানা প্রচণ্ড রেগে যায়। সাহস কি করে হয় এই ছেলের এইসব বলার? ও কি অন্য মেয়েদের মতো ভেবেছে অসভ্য ছেলে? ইয়ানা ছেলেটার দিকে রাগান্বিত ধমকে বলে, এই ছেলে মুখে লাগাম টান নায়েব, জিভ টেনে ছিঁড়ে ফেল বিয়াদ। মাল বলছিস কাকে তুই, জানোয়ারের বাচ্চা? আমাদের দেখে কি তোর রাস্তার মেয়ে মনে হয়? আরেকটা কথা বলবি জবান নিয়ে নিব। ইয়ানার রেগে যাওয়া দেখে মীরা ইয়ানার হাত চেপে ধরে ইশারা করে আর কিছু যাতে না বলে। ছেলেটা ইয়ানার দিকে বাঁকা হাসি দিয়ে বলে, তেজ আছে শরীরের। হেব্বি পছন্দ হয়েছে, একদিন না হয় চা কফি খাওয়া যাক। ইয়ানা রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্বপ্নে ও ভেব না। তোমাকে তো। ইয়ানা আর কিছু বলতে পারে না, তার আগেই মীরা ইয়ানার হাত চেপে ধরে ক্লাসরুমে নিয়ে যায়। ইয়ানার আগে ফুসফুস করতে করতে বলে, নিয়ে এলে কেন? ওর মাথা ফাটানো দরকার ছিল, কত বড় বিয়াদ একটা ছেলে। মীরা ইয়ানার কাঁধে হাত রেখে বলে, ও একটা ছেলে। ইয়ানা রাগ সংযত কর। তোমাকে একটু আগে আমার সম্পর্কে একটা কথা বলেছিলাম না? এরকম ঘটত না যদি নেহা ওই দিন ছেলেটাকে থাপ্পড় না দিত। হয়তো বা ঘটত সেটা আমার সাথে, তাও অন্যভাবে। তাই রাগ সংযত করে চল। একটা মেয়ে হচ্ছে সাদা কাপড়ের মতো একটু দাগ লেগে ভেসে থাকে, কিন্তু একটা ছেলে হচ্ছে রঙিন কাপড়ের মতো, হাজার দাগ পড়লে ও কিছু হবে না। আর জিওন ও এখানকার ছেলে। মা কানাডার, বাবা বাঙালি, তাই আমাদের সাথে বাংলাতেই কথা বলেছে। বেশি একটা ভালো ছেলে না, আমাকে টিচ করত, আমি এড়িয়ে চলি সবসময়। তুমিও তাদের কথায় কান দিও না। রাস্তার ধুলো ভেবে ঝাড়া মেরে ফেলে দিবে। ইয়ানা, হ্যাঁ ঠিক বলেছ। ভার্সিটি থেকে আসতে আজ বিকেল হয়ে যায়। ইয়ানা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। ওর ঘুম ভাঙ্গে অগ্নির আগমনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। ইয়ানা, ওহো নো, আমি এখন ও ঘুমিয়েছিলাম। অগ্নি শার্টের বোতাম খুলতে খুলতে বলে, এত ব্যস্ত হওয়ার কি আছে? তোমার সেই ট্রিপিক্যাল দজ্জাল শাশুড়ি বা ননদ নেই যারা এই নিয়ে তোমাকে কথা শোনাবে। আছে শুধু তোমার এক অবলা হাজবেন্ড, যার দিকে তুমি নজর ও দেও না। ইয়ানা ভেংচি কেটে বলে, উহো অবলা না ছাই। নাটক বন্ধ করে ফ্রেশ হয়ে আসুন। অগ্নি ঠাট্টা করে বলে, হ্যাঁ হ্যাঁ, বউয়ের কাছে যাব তো ফ্রেশ না হলে চলে নাকি? আসছি সুইটহার্ট, অপেক্ষা করো। আজ আমি আর তুমি এক অন্য রাজ্যে পদার্পণ করব। তুমি। অগ্নি আর কিছু বলার আগেই ইয়ানা তার দিকে বালিশ ছুঁড়ে মেরে বলে, বেশরম পুরুষ। অগ্নি, তার জন্য আমি গর্বিত। ইয়ানা আরেকটা বালিশ ছুঁড়ে মারতে যাবে, ঠিক এমন সময় অগ্নি সতর্ক করে বলে, খবরদার, আরেকটা বালিশ ছুঁড়ে মারলে তোমাকে শাওয়ার নেওয়ার ব্যবস্থা করে দিব। অগ্নির কথা শুনে ইয়ানা চুপসে যায়। এই লোককে নিয়ে এক বিন্দু ও বিশ্বাস নেই। অগ্নি ইয়ানার ভোতা মুখ দেখে মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণের ব্যবধানে অগ্নি একটা কালোটি শার্ট আর ট্রাউজার পরে বের হয়। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ইয়ানার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, এইভাবে বসে আছো কেন? ইয়ানা, জানেন আজ একটু খুব মর্মান্তিক ঘটনা শুনেছি। অগ্নি কপাল কুঁচকে বলে, কি ঘটনা? ইয়ানা, আচ্ছা চৌধুরী, আপনি চট্টগ্রামের আতিক রহমানের ছেলে জনিকে চিনেন? অগ্নি ইয়ানার কথা শুনে অপ্রস্তুত হয়ে যায়। কপালের ভাঁজগুলো সোজা হয়ে পড়ে। ইয়ানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলে, কে উনি? ইয়ানা মন খারাপ করে বলে, চিনেন না তাই না? আপনি চিনবেন কোথা থেকে, ও তো একটা ইয়াবা ব্যবসায়ী। অগ্নি আনমনে বলে, শুধু ইয়াবা নয়, নারী শিশু পাচারকারী ও গ্যাংস্টার মাফিয়াদের সাথে তার বাবার অনেক ভালো বন্ধুত্ব। ইয়ানা অবাক হয়ে বলে, আপনি চিনেন ওনাকে? এত কিছু জানেন কিভাবে? অগ্নি কাঁধ বাঁকিয়ে বলে,
ব্যবসার জন্য একবার চট্টগ্রাম গিয়েছিলাম, তখন জেনেছি লোকজনের মুখ থেকে। ইয়ানা, জানেন এই জনি নামক জানোয়ারটাকে আমার কেটে টুকরো টুকরো করতে ইচ্ছে করছে। অগ্নি, কেন? ইয়ানা অগ্নিকে নিজের কাছে এনা বসায়, এরপর মীরার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। ইয়ানা এইসব বলতে বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। ইয়ানার চোখের পানি দেখে অগ্নি হাত দুইটা মুষ্টিবদ্ধ করে ফেলে। রাগে ও দাঁত কিরমির করতে থাকে। জনির জন্য তার বউয়ের চোখে পানি, এটা তো সে কখনো মেনে নিবে না। ইয়ানা কাঁদবে তার আঘাতে, তার ভালোবাসায়, অন্য কারোর জন্য নয়। তাহলে ওর বউ অন্য কারোর জন্য কেন কাঁদছে? আজ জনি বেঁচে আছে দেখেই তো ইয়ানা কান্না করার সুযোগ পেয়েছে। জনির কি তাহলে শেষ সময় লিখে নিব? অগ্নি নিজের রাগটাকে সংযত করে শান্ত স্বরে ইয়ানার চোখের পানি মুছে দিয়ে বলে, তুমি এই নিয়ে কষ্ট পেয়েছ? ইয়ানা, হ্যাঁ, আমি যদি পারতাম ওই জনি ছেলেটাকে টুকরো টুকরো করে কাটতাম। অগ্নি, চিন্তা করো না, তোমার এই ইচ্ছে ও পূরণ হবে। ধরে নাও নিয়তি তোমার ইচ্ছেটাকে মঞ্জুর করে নিয়েছে। ইয়ানা, ইস, যদি সত্যি এমন হতো। অগ্নি, হয়ে যাবে সুইটহার্ট, চিন্তা করো না। ইয়ানা, আপনি এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? অগ্নি, বিশ্বাস নয়, এমনি বললাম। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে তুমি থাক, আমি একটু বারান্দা থেকে আসছি। এরপর অগ্নি বারান্দায় চলে যায়। বারান্দার দরজা বন্ধ করে নিজের বারের ডিভাবে বসে পড়ে। এরপর ফোন বের করে রায়ানের নাম্বারে ফোন লাগায়। একবার ফোন দেওয়াতেই ফোন ধরে ফেলে। রায়ান, হ্যাঁ বল অগ্নি। অগ্নি, পরশু বাংলাদেশ যাচ্ছি, সব ঠিক করে রাখিস। রায়ান শুয়া থেকে উঠে অবাক হয়ে বলে, মাথা ঠিক আছে তোর? তুই এখন বাংলাদেশে কেন যেতে চাচ্ছিস ব্রো? না মানে কয়েকদিন তো হলো মাত্র এসেছিস। ইয়ানা কি কান্নাকাটি করছে যাওয়ার জন্য? অগ্নি ধমক দিয়ে বলে, তোর মনে হয় বুয়ের কান্নাকাটি দেখে কপোকাত হয়ে থাকব? যাচ্ছি দরকারে। আর হ্যাঁ ইউবি, আর তুই গুছিয়ে নে। রায়ান, ঠিক আছে। এরপর অগ্নি ফোন কেটে দেয়। রায়ান ফোনের দিকে তাকিয়ে বলে, বিয়ে হওয়ার পর ও মানুষ হলি না। শালা সাইকো, এখন ও সাইকো রয়ে গেলি। কি জানি কার ধ্বংসের কারণে বাংলাদেশে যাচ্ছে। রায়ান বিড়বিড় করতে করতে ইউবিকে ফোন দিয়ে সব খুলে বলে। অগ্নি গ্লাসে সামান্য ওয়ান ঢেলে এক নাম্বারে ডায়াল করে। ওই পাশ থেকে, জি স্যার বলুন। অগ্নি গম্ভীর কণ্ঠে বলে, জনি যাতে 2 দিনের ভিতরে দেশের বাহিরে যেতে না পারে। ওকে আমি 2-3 দিনের ভিতরে অক্ষত অবস্থায় চাই। ওর সমস্ত খবর আমাকে জানাবে যতক্ষণ আমি বাংলাদেশে আসছি ওকে। ওই পাশ থেকে লোকটি ঘাবড়ে গিয়ে বলে, জি স্যার। কোনো চাপ নিবেন না, সব সামলে নিব। অগ্নি ফোন কেটে দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলে, এমনিতে অগ্নি চৌধুরী এইসব লোকদের মেরে সময় নষ্ট করে না। কিন্তু বুটা চেয়েছে জনির লাশটা যাতে টুকরো টুকরো হয়। আর আমি এক আদর্শ স্বামী হিসেবে শুধু সেই দায়িত্ব পালন করব। চলবে? অনুভবে তুমি সিজান 2। লেখনীতে লিজামনি। পর্ব 12। ইয়ানা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অগ্নি শাওয়ার শেষ করে ইয়ানার পিছনে গিয়ে দাঁড়ায়। আয়নায় অগ্নিকে দেখে ইয়ানা ভ্রু নাচিয়ে বলে, কি হয়েছে গু? অগ্নি ইয়ানার চুলে মুখ ডুবিয়ে বলে, চুলে এত নেশালো সুগন্ধ কেন সুইটহার্ট? ইয়ানা হাসি দিয়ে বলে, এইটা চুলের নয়, শ্যাম্পুর সুগন্ধ। ছাড়ুন, এইবার আমাকে ড্রেস পরে নিন। এই বলে ইয়ানা অগ্নির সামনে থেকে সরে যায়। ইয়ানা এইভাবে এড়িয়ে চলে যাওয়াতে অগ্নির আগে হাত দুটি মুষ্টিবদ্ধ করে ফেলে। দাঁতে দাঁত চেপে ঘাড়ে বিদ্ধা আঙ্গুল ঘেঁষে আয়নার দিকে তাকায়। অগ্নিকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ইয়ানা বলে, কি হলো, দেরি হয়ে যাচ্ছে তো? অগ্নি ঠান্ডা কণ্ঠে বলে, ঘ। কিছু সময় ব্যবধানে অগ্নি রেডি হয়ে খাটের উপর বসে। ইয়ানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মোলায়েম কণ্ঠে বলে, ইয়ানা ঘ। অগ্নির ডাক শুনে ইয়ানা তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কিছু বলবেন? অগ্নি, যদি কখনো শুনো আমি ভালো লোক নয় তখন তুমি কি করবে? ইয়ানা অবাক হয়ে বলে, হঠাৎ এমন প্রশ্ন? অগ্নি, বলো না। আমি তো সিরিয়াস বলছি না, শুধু জানতে ইচ্ছে করছে। ইয়ানা মাথায় উড়োনা বেঁধে বলে, যদি কখনো এমন মনে হয় তাহলে আপনাকে ভালো পথে ফিরিয়ে আনব নিজের সর্বোচ্চটা দিয়ে। অগ্নি, যদি তোমার মনে হয় আমি তোমার ভাবনার চাইতেও খারাপ, আমি এক অন্ধকারের প্রতীক, ধ্বংসাত্মক, তাহলে ও কি আমাকে আগলে রাখবে? অগ্নির কথা শুনে ইয়ানা থম মরে যায়। হঠাৎ এমন প্রশ্ন তার বোধগম্য হচ্ছে না।
লোকটাকে এত অন্যরকম লাগছে কেন আজকে? উনি কি কিছু লুকাচ্ছে? উনি কি সত্যি কোনো বাজে লাজে লিপ্ত নাকি? ইয়ানা নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলে। ধুর বাল, কিসের লজিক ছাড়া চিন্তাভাবনা আসে মাথায়। হতে পারে উনি একটু বেশি গম্ভীর আর রাগী, কিন্তু তাই বলে খারাপ কাজে জড়াবে এইসব ভাবাটা ও পাপ। উনি খুব ভালো একজন ব্যক্তি, 1 মাসে এইটুকু বুঝেছি। তাই খারাপ হওয়ার কোনো উপায় ওই নেই। ইয়ানা অগ্নির কাছে এসে হাসি মাখা মুখে এসে দাঁড়ায়। অগ্নির ঘাড় পর্যন্ত চুলগুলো নাড়াতে নাড়াতে বলে, পুরুষ তুমি যদি হও প্রলয়কারী আর আমি হব সেই প্রলয়ের বিনাশকারী। অগ্নি ইয়ানার হাত দুটি নিজের মুঠোয় নিয়ে আলতো চুমু খায়। অগ্নির ঠোঁটের স্পর্শ পেতেই ইয়ানা সহসা কেঁপে উঠে। ইয়ানা আবেগে অস্ফূর্ত ভাষায় বলে, ভালোবাসেন আমায়? অগ্নি ইয়ানাকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি এসো, আমি যাচ্ছি। ইয়ানার প্রশ্নটাকে অগ্নি এক প্রকার এড়িয়ে চলে গেল। কি বলবে ও, যেখানে সে নিজেই জানে না কিছু? শুধু জানে মেয়েটাকে ছাড়া সে অসম্পূর্ণ। এই মেয়েটার জন্য সে সব কিছু ধ্বংস করতে পারে। ইয়ানা হতাশ চোখে অগ্নির যাওয়ার পানে তাকিয়ে থাকে। আকস্মিক চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইয়ানা নিজের চোখের পানিটুকু মুছে অগ্নির পিছন পিছন চলে যায়। ভার্সিটির ক্লাস শেষে মীরা আর ইয়ানা একটা ব্রেঞ্চের মধ্যে বসে থাকে। ইয়ানা কখন থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বলে হাত কচলাতে থাকে, কিন্তু প্রশ্নটা জিজ্ঞাসা করতে ও দ্বিধাবোধ হচ্ছে। মীরা ইয়ানার নার্ভাস হওয়া চেহারা দেখে বলে ফেলো, কি বলবে? ইয়ানা, আচ্ছা মীরা, তুমি তো অগ্নি চৌধুরীকে দেখেছ তাই না? তার ছবি দেখাতে পারবে? মীরা ইয়ানার কথা শুনে ঠাট্টা করে বলে, এই মাতারি বিয়ে হয়ে গিয়েছে, তোমার পরপুরুষের দিকে নজর দিবে না, ফলে আমাদের হক নষ্ট হবে। ইয়ানা, না মীরা, সেজন্য নয়, তুমি শুধু বলো উনি দেখতে কেমন? মীরা ফুস করে শ্বাস নিয়ে বলে, অগ্নি চৌধুরীকে শুধু আমি না, কেউ ওই দেখেনি। উনি সবসময় জনসম্মুখে কালো হুডি পরে আসে। ওনার বর্ণনা সম্পর্কে কোনো ধারণা নেই। ইয়ানা হতাশ হয়ে বলে, ওহো আচ্ছা। মীরা, হ্যাঁ, কিন্তু হঠাৎ তুমি এত আগ্রহী কেন ওনাকে জানার জন্য? তুমি তো এদের পছন্দ করো না। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, এমনি জিজ্ঞাসা করেছি। তুমি উনার সম্পর্কে বলো, আর তাছাড়া আমার হাজবেন্ডের নাম ও অগ্নি, তাই জিজ্ঞাসা করেছি। মীরা, এই ইয়ানা তোমার হাজবেন্ড ওই সেই অগ্নি চৌধুরী নয় তো? মীরার কথা শুনে ইয়ানা আটকে উঠে। ইয়ানার এই বিধ্বস্ত অবস্থা মীরা উচ্চস্বরে হাসি দিয়ে বলে, ওহো ইয়ানা, আমি মজা করছিলাম, কিন্তু তুমি তো ভয় পেয়ে গেছ। ভয় পেও না, এটা জীবনে অসম্ভব নয়। ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, হ্যাঁ গু। মীরা, খালামনি হব কবে? আকস্মিক মীরার এমন প্রশ্নে ইয়ানা ভরকে যায়। যখন বুঝতে পারে তখন লজ্জায় মাথা নুইয়ে ফেলে। মীরা হাসি দিয়ে বলে, ইস, আর লজ্জা পেতে হবে না। খালামনি কবে হব সেটা বলো। ইয়ানা, আমাদের মধ্যে এখন ও তেমন সম্পর্ক গড়ে উঠেনি। ইয়ানার কথা শুনে মীরা অবাক হয়ে তাকায়। মীরা অবাক সুরে বলে, অনেক ধৈর্য আছে ভাইয়ার, বলতে হয়। এই বলে উচ্চস্বরে হেসে উঠে। ইয়ানার ইচ্ছে করছিল লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে। এই মেয়ে সেই কখন থেকে হেসেই যাচ্ছে। মীরা নিজের হাসি সংযত করে বলে, শুনো ইয়ানা, নিজের স্বামীকে আগলে রেখো। স্বামী দূরে থাকলে সে অন্য নারীতে ঝুঁকে যায়। ইয়ানার হৃদয়টা হাহাকার করে উঠে। অন্য নারী শুনতেই যেন ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। অগ্নির পাশে অন্য নারীকে দাঁড়া করানো তার জন্য অসম্ভব। মীরা, ইয়ানা রিল্যাক্স, এত ঘাবড়াচ্ছ কেন? আমার সকল মজাকেই তুমি সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। সব ছেলেরা এক হয় না শোনা, অনেক ছেলে আছে যারা হাজার নারীর ভিড়ে নিজের ব্যক্তিগত নারীকেই খুঁজবে। আবার অনেক পুরুষ আছে যাদের কাছে নিজের ব্যক্তিগত নারী ধরা দিতে চায় বারবার, কিন্তু তার চোখ আটকায় পরনারীতে। তোমার মতো এমন একটা মেয়ের হাজবেন্ড কোনো দিন খারাপ হবেই না। জিজু নিশ্চয় তোমাকে খুব ভালোবাসে। যে সত্যিকারের ভালোবাসে সে তোমার জন্য সব কিছু তছনছ ও করে দিতে পারে। আবার অনেকে ভালোবাসা কেয়ারের নাটক দেখায়, দিন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। ইয়ানা, আচ্ছা মীরা, আমার না ভালো লাগছে না, পরের ক্লাস আর করব না। মাথাটা প্রচুর ব্যথা করছে, তাই বাসায় চলে যাচ্ছি। মীরা, হ্যাঁ যাও, বাসায় গিয়ে রেস্ট নিও। ইয়ানা মীরাকে বিদায় জানিয়ে ভার্সিটির সামনে এসে দাঁড়ায়। গেইডের সামনে দাঁড়াতেই চোখ যায় কালকের সেই অসভ্য ছেলেটার দিকে। সে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ইয়ানা সেদিকে লক্ষ্য না করে একজনের নাম্বার ডায়াল করে।
অফিসে নিজের চেয়ারে বসে কিছু কাগজ চেক করছিল এমন সময় তার সামনে এক মেয়ে এসে দাঁড়ায়। চোখ তুলে মেয়েটাকে দেখে রাগে আর বিরক্তিতে চোখ সরিয়ে নেয়। মেয়েটি নাটকীয় ভঙ্গিতে অগ্নির কাছাকাছি এসে বলে, হাই বেবি, কতদিন পর দেখা হলো। কেমন আছো বেবি? অগ্নি গম্ভীর মুখে বলে, রুমে ঢুকার আগে পারমিশন নিতে হয়। বেহায়াপনার সাথে সাথে ম্যানার্সও ভুলে গেছ। আগেরবারের মতো থাপ্পড় দিয়ে মনে করিয়ে দিতে হবে? মনে হচ্ছে আমার থাপ্পড়ের ডোজটা কমে গেছে, তাই না ঝর্ণা? ঝর্ণা অপমানে রেগে ফুসফুস করতে থাকে। কিন্তু অগ্নি চৌধুরীর সামনে রাগ দেখানো মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা। ঝর্ণা, তুমি কিন্তু আমাকে অপমান করছো অগ্নি। অগ্নি দাঁতে দাঁত চেপে বলে, তোমার আবার মান অপমান? জোকস ভালো, ওই জানো। অপমান করব না যদি কয়েকটা লাঠির বাড়ি খাও। খাবে? দ্বীপ কয়েকটা বাড়ি, যেখানে আমার বউ কোনোদিন ভালোবেসে ডাকেনি, সেখানে তুমি আমাকে এমনভাবে বেবি বলছো যেন আমি সদ্য জন্ম নেওয়া বাচ্চা। পরের বার থেকে যাতে এমন ডাকতে না দেখি ঝর্ণা। বউ শব্দটা শুনে ঝর্ণা অবাক হয়ে বলে, তোমার বউ মানে? তুমি বিয়ে করেছ? অগ্নি, হ্যাঁ। ঝর্ণা, না, তুমি এইভাবে আমাকে ঠকাতে পারো না অগ্নি, আমি তোমাকে ভালোবাসি। এই বলে সে অগ্নির গায়ে ঝাপটে ধরে। ঝর্ণার স্পর্শ পেতেই অগ্নির আগে চোয়াল শক্ত হয়ে আসে। সাহস কি করে হয় এই মেয়ে তাকে ছোঁয়ার? নিজের কাছ থেকে সরিয়ে ঝর্ণার গালে এক থাপ্পড় বসায়। রাগে তার পুরো শরীর কাঁপছে। এইদিকে অগ্নির ফোন বাজছে, সেই খেয়াল নেই। তার মাথায় এখন রক্ত চেপেছে। রক্তচক্ষু ঝর্ণার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে, সাহস কি করে হয় তোর আমাকে ছোঁয়ার, বেহায়া মেয়ে? আমার এই শরীরে একমাত্র ইয়ানা নামক মেয়েটির স্পর্শ থাকবে, তোর মতো বেহায়ার নয়। দিলি তো আমার শরীরটাকে অপবিত্র করে। এখন আমার বউ এই অপবিত্র শরীরে স্পর্শ করবে কিভাবে? অগ্নির যেন তরতর করে রাগ বৃদ্ধি পাচ্ছে। ইচ্ছে করছে ঝর্ণাকে জানে মেরে ফেলতে। রাগে বোধশক্তি হারিয়ে হাতে চাকু নিয়ে ঝর্ণাকে আঘাত করতে যায়। কিন্তু কিছু একটা ভেবে থেমে গিয়ে হুঙ্কার দিয়ে বলে, আউট। অগ্নির এই আউট শব্দটা যেন কলিজা কাঁপিয়ে দেওয়ার মত। অগ্নির এত রাগ দেখে ঝর্ণা ও ভয় পেয়ে যায়। সে অগ্নিকে জমের মতো ভয় পায়। হাতে নিজের ব্যাগ নিয়ে এক প্রকার রাগ আর ভয় নিয়ে কেবিন থেকে বের হয়ে পড়ে। ঝর্ণা চলে যেতেই অগ্নি টেবিলের উপরে থাকা ফ্লাওয়ার টপটা ফেলে দেয়। পুরো শরীর অস্বস্তি হচ্ছে, শাওয়ার নিয়ে এই মেয়ের স্পর্শ মুছতে হবে। অগ্নি কেবিন থেকে বের হয়ে রেস্ট রুমে চলে যায়। এরপর ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেই। কিছু সময় ব্যবধানে কালো শার্ট আর প্যান্ট পরে কেবিনে চলে আসে। ইয়ানার কথা মনে পড়তেই মোবাইল হাতে নেই। আজ সে যাবে না, আরিফকে পাঠাবে ইয়ানাকে বাড়ি দিয়ে আসার জন্য। আরিফকে ফোন করার জন্য মোবাইল হাতে নিতেই দেখে আরিফের অনেকগুলো মিসড কল। এতগুলো ফোন দেখে অগ্নির কপালে খানিকটা ভাঁজ পড়ে। কোনো কিছু না ভেবে আরিফের মোবাইলে ফোন লাগায়। ফোন দিতেই সাথে সাথে রিসিভ হয়। আরিফ, আসসালামু আলাইকুম ভাই। অগ্নি, ওয়া আলাইকুম আসসালাম। ফোন দিয়েছিলি কেন? আরিফ, ভাবিকে বাড়িতে দিয়ে এসেছি, সেজন্য ফোন দিয়েছিলাম। ভাবিকে কত হাসি খুশিভাবে ঢুকতে দেখেছি আপনার কেবিনে, কিন্তু ২-৫ মিনিট পর ওই চলে আসে। আরিফের কথা শুনে অগ্নি অবাকের চরম সীমায় পৌঁছায়। ইয়ানা কখন তার অফিসে এসেছে? কই, তার সাথে তো তার দেখা হয়নি। অগ্নি কপাল ঘষে আরিফকে প্রশ্ন করে, কখন এসেছিল? আরিফ অবাক হয়ে বলে, ওই আধা ঘন্টা আগে। অগ্নি, বাড়িতে নিয়ে দিয়ে এসেছিস? আরিফ, হ্যাঁ ভাই। অগ্নি, ঠিক আছে। আজকের মিটিং ক্যান্সেল কর। ইটালির যে প্রজেক্টটা আছে জানিয়ে দে, সেখানে অ্যাটেন্ড করব না। আরিফ আশ্চর্য হয়ে বলে, কিন্তু ভাই, এইটা আমাদের কোম্পানির জন্য অনেক বড় একটা চাওয়া ছিল। ক্যান্সেল করলে তো কোম্পানির ক্ষতি হবে। অগ্নি, সমস্যা নেই, কিছু হবে না। এই বলে অগ্নি ফোন কেটে দেয়। আর এইদিকে আরিফ হতভম্ব হয়ে রয়েছে। এই প্রজেক্ট কোম্পানির অনেক বড় একটা পাওয়া ছিল, কিন্তু এইটা এইভাবে রিজেক্ট করাটা সত্যি হতাশাজনক। অনেকে এইটা পায় না, আর ভাই এইটা পেয়েও ছেড়ে দিল। কিন্তু ভাই, যদি ভাবিকে না দেখে থাকে তাহলে ভাবি গিয়েছিল কোথায়? অগ্নি আরিফের সাথে কথা শেষ করে এক মুহূর্তে ও দেরি না করে চলে যায় নিজের ডুপ্লেক্স বাড়িতে। বাড়ির সামনে গিয়ে ফিঙ্গার টাচ করে দরজা খুলে ড্রয়িং রুমে প্রবেশ করে। ড্রয়িং রুমে যেতেই দেখে কাজের মহিলা ধোয়া মুছা করছে। অগ্নি সেদিকে তাকিয়ে বলে, আন্টি, ইয়ানা বাড়িতে এসেছে? কাজের মহিলা, হ্যাঁ বাবা, এসেছে।
আজ ভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে এসেছে। প্রতিদিন এসে হাসিখুশিভাবে আমার সাথে গল্প করে আর আজ সোজা রুমে চলে গেল। এতবার ডাকলাম খাবার খেয়ে যেতে, দুপুরের খাবারটা ও খায়নি। সকালে হালকা ব্রেকফাস্ট করে আর এখন বিকেল হতে চল সারাদিন অভুক্ত। ইয়ানা দুপুরে খায়নি কথাটা শুনে অগ্নি রেগে একবার উপরের রুমের দিকে তাকায়। সারাদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে। এত তেজ কোথায় থাকে এই মেয়ের? একটা কিছু দেখল কি না দেখল জিজ্ঞাসার ও প্রয়োজন বোধ করেনি। প্রথমত না জানিয়ে ওর অফিসে গেছে, যদি কেউ ওর পরিচয় জানত কি হতো এই মেয়ের কোনো ধারণা আছে? চারপাশে শত্রুরা ফাঁদ পেতে রেখেছে দুর্বল জায়গায় আঘাত করবে বলে। আর এই মেয়ে ঢেং ঢেং করে অফিসে চলে গিয়েছে না জানিয়ে। তার উপর ওকে অবিশ্বাস করার সাহস হয় কিভাবে? অগ্নি রেগে হনহন করে উপরে চলে যায়। রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রুমের সমস্ত জানালা লাগিয়ে রুম অন্ধকার করে রেখেছে। অগ্নি রুমের লাইট জ্বালাতেই তার চোখের সামনে ভেসে উঠে ইয়ানার বিধ্বস্ত অবয়ব। অগ্নি ইয়ানার দিকে তাকাতেই ইয়ানা তাকায়, সাথে সাথে ঘৃণা নিয়ে চোখ সরিয়ে নেই। ইয়ানার কান্না মিশ্রিত ফোলা ফোলা চোখ, পুরো মুখ লাল হয়ে আছে। একটুর জন্য অগ্নির রাগটা কমে গিয়েছিল, কিন্তু ইয়ানার দৃষ্টিতে আজ ওর জন্য ঘৃণা, যা ওর জন্য মোটে ও কাম্য নয়। ইয়ানার চোখে নিজের জন্য ঘৃণা ভাবতেই তরতর করে রাগটা যেন মাথায় চেপে বসে। তারপর ও রাগ সংযত রাখে। সোজা গিয়ে ইয়ানার সামনে বসে শান্ত সুরে বলে, খাবার খাওনি কেন? ইয়ানা নিশ্চুপ। অগ্নি, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি ইয়ানা। ইয়ানা তবুও নিশ্চুপ। অগ্নি এইবার নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ধমক দিয়ে বলে, আরে কিরে বাবা, কথা বলছি কানে যায় না? এইভাবে মেরে বসে আছো কেন? আমি রাগকে কন্ট্রোল করতে পারি না, সেটা তুমি জানো ইয়ানা। তুমি না জানিয়ে অফিসে গিয়েছিলে কেন? ইয়ানা অগ্নির প্রশ্ন শুনে এইবার বলে, কেন বেশি অন্যায় করে ফেলেছি? অন্য মেয়ের সাথে অফিসে গিয়ে তামাশা করেন সেটা দেখে ফেলেছি। ইগোতে লাগছে খুব, তাই না? লজ্জা করে না বাড়িতে বউ থাকতে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করতে? ছিহহ, কার সাথে এতদিন সংসার করতাম আমি? কাকে এতটা বিশ্বাস করেছি, ভালোবেসেছি? এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। ইয়ানার কথা শুনে অগ্নি হাত মুঠো করে ফেলে। রাগে পুরো শরীর কাঁপছে। অগ্নি চোখ বন্ধ করে বলে, থেমে যাও ইয়ানা। অনেক সময় যা দেখানো হয় সেটা সত্যি নয়। তুমি কি দেখেছ জানি না, বাট যতটুকু দেখেছ ভুল দেখেছ। অগ্নির কথা শুনে ইয়ানা রেগে বলে, কি ভুল দেখেছি? নিজের চোখে যা দেখেছি সেটা ভুল? গিয়েছিলাম স্বামীকে সারপ্রাইজ দিব বলে, কিন্তু গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে এসেছি। স্পষ্ট দেখেছি আপনাকে ওই মেয়েটা জড়িয়ে ধরে আছে। আর এখন এসে বলছেন ভুল দেখেছি। আমরা মেয়েরা সব সহ্য করতে পারি, কিন্তু নিজের স্বামীর সাথে অন্য নারীকে নয়। মীরা ঠিক বলেছে, পুরুষদেরকে আটকে রাখতে হয়, না হলে অন্য জায়গায় মুখ দেই। সেটা শুনে খারাপ লাগছিল, তাই আপনাকে এক নজর দেখতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে যা দেখলাম মীরার কথাটাই সত্যি হল। মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে পারেননি? বিয়েটা হুট করে হয়ে গিয়েছিল, তার উপর আপনি আমার স্যার ছিলেন যে আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করত, তাই আমি মানিয়ে নিতে পারিনি। একটু সময় চেয়েছিলাম আপনার কাছে। এই কয়েকদিনের ভিতরে আপনার অন্য মেয়ের কাছে যেতে হল। শরীরের প্রয়োজন হলে আমাকেই ফোর্স করতে দিয়ে দিতাম শরীর। আপনি। ইয়ানা আর কথা শেষ করতে পারেনি। আকস্মিক থাপ্পড়ে খাটের কর্নারে গিয়ে বাড়ি খায়। জীবনে কোনোদিন এত জোরে থাপ্পড় খায়নি। মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরছে। এখন ওই জ্ঞান হারিয়ে ফেলব। নিজের অবস্থান বুঝার আগেই অগ্নি ইয়ানাকে নিজের কাছে নিয়ে আসে। অগ্নির চোখ দেখে ইয়ানা ভরকে যায়। এতটা রাগ করতে সে কখনো দেখেনি। মুহূর্তের মধ্যে ভেসে উঠে অগ্নিকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে। কথা বলতে পারছে না, গালের ব্যথায় টনটন করছে। মাথাটা এখনও ঘুরছে। তারপর ও কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ছুবেন না আমাকে অসভ্য লোক। বউ থাকতে অন্য মেয়ের সাথে গিয়ে ঘেঁষাঘেঁষি করেন। আপনার মতো ক্যারেক্টারলেস লোক ছুবেন না আমায়। ওই মেয়ের কাছে যান। ইয়ানা কথা শেষ হওয়ার পর পুনরায় থাপ্পড় পড়ল আরেক গালে। এইবার দুই গালে হাত দিয়ে ফুপিয়ে কদে উঠে। ইয়ানা, আবার থাপ্পড় দিলেন কেন? ব্যথা পায় না আমি? অগ্নি, তো ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি, ভালোবাসার জন্য তো আর দেইনি। যদি নিজের তেজ কমে থাকে তাহলে বলতে পারেন। না হলে চিন্তা করো না, তেজ যদি এখনও থাকে তাহলে ও বলতে পারো। এক্সট্রা থাপ্পড় দিয়ে হসপিটালে ভর্তি করাতে ও আমি দুইবার ভাবব না। তোমাকে শুধু একটা থাপ্পড় না, থাপ্পড় দিতে দিতে গাল ফাটিয়ে দেওয়া উচিত।
ইয়ানা গাল থেকে হাত সরিয়ে খাট থেকে নামতে নামতে বলে, অসভ্য লোক মেয়ে নিয়ে তামাশা করে আর বললেই দোষ। কথা শেষ করার সাথে সাথে গালে আরেকটা থাপ্পড় পড়ে। পরপর 3 বার এত শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ায় মাথা ঘুরিয়ে পুনরায় বিছানায় বসে পড়ে। ইয়ানা বিছানায় বসলে অগ্নি হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। ইয়ানার কান্নার শব্দ কানে আসতেই কিছুটা ধমক দিয়ে বলে, কান্নার শব্দ আসলে ও থাপ্পড় খাবে। এই কি দেখেছ তুমি? একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে, ব্যাস এইটুকুই? আর কিছু দেখনি? এই মেয়েকে যে জড়িয়ে ধরার অপরাধে শাস্তি দিয়েছি সেটা দেখনি? অগ্নি মেয়েটাকে শাস্তি দিয়েছে শুনে ইয়ানা 2 গালে হাত দিয়ে তার দিকে তাকায়। ইয়ানার তাকানো দেখে অগ্নি পুনরায় ধমক দিয়ে বলে, এইভাবে বোকার মতো তাকিয়ে আছো কেন? একটু আগে যে আমাকে কথাগুলো শুনালে একটু ও বোকা মনে হয়নি, ট্রাস্ট মি। মনে হয়েছিল মস্তিষ্ক ছাড়া ইডিয়েট। কি হলো বলো, শাস্তি দিয়েছি সেটা দেখনি? ইয়ানা মাথা নাড়িয়ে বলে, না দেখিনি, একটু দেখেই চলে এসেছিলাম। অগ্নি এইবার তেতে উঠে বলে, কেন দেখলে না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে আসতে বিয়াদ। কেউ এসে আমাকে জড়িয়ে ধরলে তখন আমি কি করতে পারি? সর্বোচ্চ একটু আঘাত করতে পারি, যেটা আমি করেছি। ও একটা মেয়ে, এর বেশি তো তাকে কিছু করতে পারি না। ইয়ানা অবাক হয়ে বলে, আপনি ওকে আঘাত করেছেন? অগ্নি দাঁতে দাঁত চেপে বলে, প্রশ্ন করছো কেন? নিজেই দেখে আসতে। এই কি বলছিলে শরীরের জন্য আমি গিয়েছি? অগ্নি এইবার রাগের খেই হারিয়ে বেড টেবিলের উপর থেকে ফুলদানিটা ফেলে দিয়ে হুঙ্কার দিয়ে বলে, শালার জিন্দেগি আমার চরিত্র নিয়ে এখন কথা শুনতে হচ্ছে। অগ্নির পর পর ধমকে ইয়ানা কেঁপে উঠছে। ও যা দেখেছে তা নিয়ে সব মেয়েরাই রিয়েক্ট করত। আমি কি জানতাম নাকি ওই মেয়ে অনুমতি ছাড়া জড়িতে ধরেছে? যতটুকু দেখেছি তাতে কি খারাপ ভাবব না? ইয়ানা, এইটা বুঝিয়ে বললেই হতো। এইভাবে থাপ্পড় দেওয়ার কি ছিল? ইয়ানার কথা শুনে অগ্নি আর ও দ্বিগুণ রেগে যায়। অগ্নি, থাপড়িয়ে অজ্ঞান করব বিয়াদ মেয়ে, বুঝানোর সময় দিয়েছিলে আমাকে? তেজ দেখিয়ে চলে আসলে। খাওয়া দাওয়া বন্ধ করে দেবদাস বসে রয়েছ, পুরো রুম অন্ধকার করে। জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করনি আমাকে? দেখো ইয়ানা, আজ তোমার চোখে আমার জন্য এক মুহূর্তের জন্য যে ঘৃণা দেখেছি তা যাতে আর কখনো না দেখি। কারণ এই চোখের ঘৃণা অগ্নি চৌধুরী সহ্য করতে পারে না। পুনরায় এমন হলে ধ্বংস বয়ে আনব, আই রিপিট, ধ্বংস বয়ে আনব। এই বলে অগ্নি রুম ত্যাগ করে। অগ্নি চলে যেতেই ইয়ানা 2 হাত দিয়ে গালে চাপ দেয়। চাপ দিতেই ব্যথায় নাক মুখ খিচে ফেলে। 2 গাল টন টন করছে। কপালে আঘাত পেলেও রক্ত বের হয়নি, কিন্তু ফুলে গেছে। এইটা থাপ্পড় দিয়েছিল নাকি ইট দিয়ে আঘাত করছে? অন্য মেয়েকে দেখে সন্দেহ করব না? আপনার নামটাই তো আমার সবচেয়ে বড় সন্দেহ, অগ্নি চৌধুরী। ইয়ানা মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হতেই আচমকা তাকে কেউ কোলে তোলে নিয়ে হাঁটা শুরু করে। ইয়ানা অগ্নিকে দেখেই নামার জন্য ছটফট করতে থাকে। নামান আমাকে, হৃদয়হীন লোকগে। অগ্নি, এইভাবে নাড়াচড়া করো না সোনা, আমরা এখন বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশের নাম শুনতে ইয়ানা চোখ বড় বড় করে ফেলে। অবাক হয়ে বলে, পাগল হয়েছেন নাকি? বাংলাদেশে কেন যাচ্ছেন? তা ও আবার এত তাড়াতাড়ি সব কিছু রেডি করেছেন কিভাবে? অগ্নি, কেন তুমি যেতে চাও না? কাজের জন্য যাচ্ছি। তোমাকে তো একা রেখে যেতে পারব না। ইয়ানা, হ্যাঁ যেতে চাই। কিন্তু এত তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা কিভাবে করলেন? কানাডায় তো যাওয়া যায় না আমি যতটুকু জানি। অগ্নি ইয়ানাকে গাড়িতে বসিয়ে দিয়ে বলে, সেটা তোমার না জানলেও চলবে। আমাদের সাথে ইউবি আর রায়ান ও যাচ্ছে। ইয়ানা আর কিছু জিজ্ঞাসা করে না। যেভাবে খুশি যাক, তাতে ওর কি? ওর যাওয়া, সে যাচ্ছে। কতদিন পর নিজের দেশে যাচ্ছে। হোল্লা পার্টি, বাবা মা দাদুমনি সবার সাথে দেখা করবে। এতদিন ফোনে কথা বললে ও শান্তি পায়নি। সবাইকে দেখার জন্য মনটা ছটফট করত। অগ্নি ইয়ানার হাসিমাখা মুখ দেখে একটা রহস্যময় হাসি দেয়। চলবে। অনুভবে তুমি সিজান 2 লেখনীতে লিজামনি। পর্ব 13। ইয়ানা বাংলাদেশে এসেছে শুনেই হোল্লা পার্টি, তারা সবাই চৌধুরী বাড়িতে উপস্থিত। ইয়ানার মন খারাপ দেখে উনি সবাইকে সংবাদ পাঠিয়েছে। সবাইকে এতদিন পরে দেখে ইয়ানা খুশিতে গিয়ে আরু আর সুমুকে জড়িয়ে ধরে। বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যা খাঁটি সোনার মত। অনেক দিন পর দেখা মানে শুধু দেখা হওয়া নয়, একসাথে অনেকগুলো পুরনো মুহূর্তের দরজা খুলে দেওয়া। সুমু, তুই ছাড়া আমাদের গ্রুপটা অসম্পূর্ণ ছিল। প্রচুর মিস করেছি তোকে।
সময়টা যেন থেমে গিয়েছিল তুই আসার পর আবার চলতে শুরু করল। গ্রুপ থেকে একজন চলে গেলেই মনে হয় পাশে কেউ নেই, সব ফাঁকা। আরু, আপনার গুণধর স্বামী কোথায়? অগ্নিচৌধুরী? অফ সরি, আমাদের তো আবার স্যার হয়। রুহান, কিন্তু স্যারের কাহিনীটা বুঝলাম না। 4 দিন ক্লাস করালো আর 5 দিনের মাথায় আমাদের ফ্রেন্ডকে বিয়ে করল আর 6 দিনের মাথায় বিদেশে নিয়ে চলে গেছে। 4 দিন প্রফেসর হওয়ার কি দরকার ছিল? ইয়ানা, সেটা তো আমি নিজে ও জানি না, তোদের কি উত্তর দিব। সুমু, সবচেয়ে মজার ব্যাপার কি জানিস ইনু, আমাদের ক্লাসের মেয়েরা তারা যখন শুনেছে তোকে স্যার বিয়ে করেছে তখন ওদের অবস্থা জাস্ট দেখার মতো ছিল। এই বলে সুমু উচ্চস্বরে হেসে উঠে। ইয়ানা, ভালো হয়েছে চলে এসেছে, না হলে চোখ দিয়ে গিলে খেত শাকচুন্নির দলেরা। এরপর আকাশের দিকে তাকিয়ে বলে, কিরে তুই এইভাবে মুখ ভার করে বসে আছিস কেন? আরু, আজকে এই হাদারামের মোড অফ। অবনী মেসেজ রিপ্লাই দিচ্ছে না, ফোন দিলে ফোন তুলছে না, উনি কষ্টের সাগরে ভাসার পর এখন এসে দেবদাস হয়ে বসে আছে। তাদের কথার মাঝে আলিয়া তাদের জন্য কফি করে নিয়ে আসে। ইয়ানা সবাইকে কফি পরিবেশন করার পর আকাশের দিকে তাকিয়ে বলে, কি বলেছিস আবার ওকে? আকাশ, আমি কিছুই বলিনি। ও নিজেই রাগ করে বসে আছে। আরু, শুন, যারা প্রেমিক পুরুষ তাদের মুখে আমি কিছুই বলিনি মানে অনেক কিছু বলেছিস। রায়ান, ওদের প্রেম মানে হলো 12 মাসে 13 মাস ঝগড়া লেগে থাকবে। আকাশ, মজা নিচ্ছিস নে, একদিন আমার ও সময় আসবে। এইভাবে তারা হাসি ঠাট্টায় মেতে উঠে। অরিদ আর আকাশ আগে ঝগড়া করলেও তারা এখন বন্ধুর মতো। শিখা চৌধুরী নিজ দায়িত্বে ওদের মিলিয়ে দিয়েছে। উনিও চান না ওনার ছেলের কারোর সাথে শত্রুতা থাকুক। অগ্নিকে তো উনি আর সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে না। জীবনের এক কালো অধ্যায় ওকে হিংস্র করে তুলেছে, কিন্তু অরিদকে তো উনি ঠিক রাখতেই পারে। জঙ্গলের ভিতরে একটা পুরনো বাংলো। বাংলোটার চারপাশে বিভিন্ন লতা পাতা দিয়ে ঘেরা। দূর থেকে দেখলে মনে হবে কোনো পাতার স্তূপ, কিন্তু কাছে আসলে এক বিশাল অট্টালিকা। চারদিকে ঘন কালো ছায়া, শুনশান নীরবতা। একটা মানুষ হাঁটলে ও এক ভয়ঙ্কর আওয়াজ উঠে আসে। এই নীরবতা কাটিয়ে একজন বিশাল দেহের ব্যক্তি ভিতরে প্রবেশ করে একদম ধীর পায়ে। ভিতরে প্রবেশ করতেই নীরবতা আর ও প্রখর হয়ে উঠে। ভেতরে বাঁধা একজন লোক, তার মুখ বেঁধে ফেলা, চোখগুলো বন্ধ করে রাখা, পুরো মুখে জখমের চিহ্ন। মনে হচ্ছে হালকা পাতলা মায়ের খেয়েছে। ভিতরে প্রবেশ করা লোকটি ধীরে ধীরে এগিয়ে আসে। হাতে রয়েছে এক ছুরি। সে একটা চেয়ার টেনে বসে হাতে একটা সিগারেট ধরায়। রুমে হয়েছে অনেকগুলো গার্ড। তারা সবাই এক আতঙ্ক নিয়ে মাথা নিচু করে রেখেছে। মাটিতে বাঁধা অবস্থায় লোকটি নিভু নিভু চোখের সামনে তাকায়। আবছা আলোয় শুধু একটা কালো হুডি পরা অবয়ব দেখছে। তার চোখ দুটি ছাড়া সব ঢাকা। পরে থাকা লোকটি এইবার ভালোভাবে চোখ মেলে তাকায়, এরপর লোকটির চোখের দিকে তাকায়। চোখ দুইটা ছিল হিংস্র আর প্রতিশোধের এক অদ্ভুত নেশা। যে নেশার প্রথম টার্গেট হচ্ছে সে। আবছা আলোয় এরকম হিংস্র চাহনি দেখে লুটিয়ে পড়া ব্যক্তিটির আগে অজস্র ভাষায় গালিয়ে দিয়ে বলে, কোনুক পোলা তুই? বুকের পাটা কত বড় হলে জনিকে তুলে এনে এইভাবে বেঁধে রেখেছিস? তোর মা, বাপ, বোন সব কয়টাকে না কুকুরের মতো খুবলে খাব। শুধু ছাড় একবার। জনির অকথ্য ভাষা শুনে ও ব্যক্তিটি নিশ্চুপ। তার ভিতরে ছুটছে আগ্নেয়গিরির দাবানা। ভেসে উঠতে থাকে কিছু তিক্ত অতীত। সেই অতীতকে ঘিরে লুকিয়ে আছে এক টক্সিক হিরোর মনুষ্যত্ব, যার জীবনে আলো আছে কিন্তু সে ছুঁয়ে দেখতে চায় না, যদি আবার ও হারিয়ে যায়। সেই আলো যদি তার চোখকে ঝলসে দেয়। কারণ সে জানে আলো মানেই চোখে ব্যথা লাগে। সমস্ত নীরবতা ভেঙে চেয়ারে বসে থাকা লোকটি হুডির আড়ালে অট্টহাসিতে ফেটে পড়ে। ছুরি দিয়ে হাত ঘেঁষতে ঘেঁষতে বলে, যেখানে আগুন নিয়ে আমি খেলা করি সেখানেই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? মরা মানুষ ও আমাকে দেখে ভয় পায় কারণ আমি মেরে তারপর আঘাত করি। বাজ পাখির ন্যায় কণ্ঠে না আছে মায়া আর না আছে ভালোবাসা। আছে শুধু বিষাক্ত অতীত আর হিংস্রতা। লোকটির কর্কশ করা কণ্ঠে লুটিয়ে থাকা ব্যক্তিটি ভয় পেয়ে বলে, অগ্নিচৌধুরী? অগ্নি অট্টহাসি দিয়ে বলে, অফ, এত সহজে চিনে গেলি? ভেবেছি তোর সাথে ধরা ছোঁয়া খেলব, কারণ এইটা তো তুই ভালোবাসিস। জনি ধূপ গিলে বলে, কিন্তু আমি তো আপনাকে আইডল মানি, আপনি তো আমার বাবার বন্ধু। তাহলে আমাকে কেন এইভাবে আটকে রেখেছেন? অগ্নি রেগে হাসি দিয়ে বলে, হ্যাঁ, অনেক ভালো বন্ধু তোর বাবার। শুধু আতিক শেখ ওরফে আতিক রহমান নয়, তোর চাচা রণবীর শেখ ও আমার বন্ধু।
এখন তাদের ছেলে হলি তুই, তাই বন্ধুর ছেলেকে আপ্যায়ন করতে এনেছি। অনেক দিনের হিসেব বাকি। আর আজ আমি সেই হিসেবের খাতা আবার খুললাম। খাতার একটা পৃষ্ঠা হল তোদের বংশের বিনাশের অধ্যায়। হ্যাঁ, ভুলে গেছিলাম। অবাক হচ্ছিস তো তুই খুব? তোকে কেন তুলে আনলাম? বিশ্বাস কর, আমার বন্ধুর ছেলে তোকে এখন তুলে আনার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। কিন্তু তুই কি জানিস আমি বিয়ে করেছি? বউ আমাকে বলছে যদি তোকে পেত তাহলে টুকরো টুকরো করে তোকে কেটে ফেলত। আর সেই আদর্শ স্বামী হিসেবে আমি দায়িত্ব পালন করছি। অগ্নি চৌধুরী বিয়ে করেছে কথাটা যেন জনির কানে বজ্রের মতো গিয়ে বিঁধেছে। অগ্নি চৌধুরী কোনো মেয়ের সাথে সংসার করতে পারে সেটা কল্পনাতীত। অগ্নি চৌধুরীর মতো এমন এক হৃদয়হীন লোক কারোর সাথে সংসার করছে। জনি রেগে ফুস করে বলে, আপনি নিজের লিমিট ছাড়াচ্ছেন অগ্নি চৌধুরী। আমাকে এইসব হুমকি দিচ্ছেন কেন? আপনি আমাদের ডান হাত, আমাকে কিভাবে বেঁধে রাখতে পারেন? ছাড়ুন আমাকে, না হলে আপনার অস্তিত্ব মুছে দিব। অগ্নি ঠান্ডা গলায় জনিকে বলে, অস্তিত্ব মুছে দিবে? আমার ক্ষমতার জন্য তোরা এখনও বচে আছিস, কিন্তু সময় ফুরিয়ে এসেছে। অগ্নি কোনো নাম নয়, সেটা হলো এক আতঙ্ক, একটা ছায়া যা পুরো শহরকে গ্রাস করে ফেলে, যার নাম শুনলে আতঙ্কের বাসা বাঁধে প্রত্যেকটা নরখাদকের মনে। আর সেই আতঙ্কের বাসা তোদের মনে লাগতে চলেছে। একদম লুকায়িত, তোদের বাপ চাচারা জানতেও পারবে না। জনির আগে চিৎকার দিয়ে বলে, বিশ্বাসঘাতক, তোকে আতিক আর রানবীর এই জায়গায় এনেছে আর তুই তাদের পিছনে ছুরি মারছিস। অগ্নি এইবার ধীরে শান্তিতে চেয়ার থেকে উঠে আচমকা জনির পিঠে ছুরি আঘাত করে কর্কশ কণ্ঠে বলে, আওয়াজ নিচে শোনা। এইটা অগ্নি চৌধুরীর টর্চার সেল। এখানে শুধু তার হুঙ্কার চলে আর বাকিগুলোর চোখে ভয়, কথায় আর শব্দে এক আতঙ্ক থাকবে। বিশ্বাসঘাতকতা ওদের থেকেই শিখা আমার। ভুলে যাচ্ছিস আমার অস্তিত্ব জনি? আরে ভুলিস না ভাই, তোর বাপ চাচারা আমাকে যত লোভ বা ব্রেইন ওয়াশ করাক না কেন, আমি সেই আহান চৌধুরী ওই আছি। কি ভেবেছিস মেরে ফেলেছিস আমার দুই বন্ধুকে? কিন্তু আফসোস, আতিক কিছু করতে পারেনি। হয়তো ওদের বাবা মাকে খুন করে সে তাদের সম্পত্তি ভোগ করে আজকের এই রাজত্বে চালাচ্ছে, কিন্তু তাদের সন্তানদের মারতে গিয়েও মারতে পারেনি, কারণ আমি মরতে দেইনি। জনি, রায়েরা, কার কথা বলছিস? অগ্নি, ওমা ভুলে গেলি এত সহয়ে? কেন মনে পড়ছে না ২৪ তারিখ দিন শুক্রবার রাত ৩টার সময় ঘটিত সেই মর্মান্তিক রাতের কথা, যেদিন তোর বাবা আর চাচারা মিলে ২ জন লোকের সাথে বিজনেস নিয়ে আলোচনা করছিল। তোদের পরিবারও তো ছিল, কারণ ওই দিন ওদের বাড়িতে ফ্যামিলি পার্টি ছিল। কিরে মনে পড়ছে না? জনি মাথা নাড়িয়ে না বলে। অগ্নি এইবার রেগে ছুরি দিয়ে আরেকটা আঘাত করে বলে, শালা, মনে থাকবে কিভাবে সারাদিন মেয়ে নিয়ে তামাশা করলে? ওকে, সমস্যা নেই, আজ সব কথা আবার পুনরাবৃত্তি করে প্রতিশোধের পৃষ্ঠা পাল্টাতে থাকব। অগ্নি এইবার চেয়ারে হেলান দিয়ে ফোন হাতে নেই। এরপর কাউকে ফোন দিয়ে বলে, তোদের দেখতে চাচ্ছে আমার বন্ধু ছেলে, চলে আয় ব্রো। কিছু সময় ব্যন্ধানে রুমে এসে দাঁড়া ২টি অবয়ব। তাদের মুখ দেখে জনি চোখ বড় বড় করে ফেলে। অগ্নির দিকে তাকিয়ে বলে, এরা তো তোর বন্ধু, ওদের ডেকেছিস কেন? অগ্নি রহস্যময় হাসি দিয়ে বলে, আরে ওদের পরিচয় জানবি না, কারা ওরা গু? জনি, কারা ওরা? অগ্নি জনির দিকে ঝুঁকে গিয়ে বলে, মনে করিয়ে দীপ সোনা, চুপ করে বসে থাক, কারণ তুই যদি জেনে মরিস তাহলে তোর মৃত্যুতে চোখে এক প্রকার ভয় আর আতঙ্ক দেখতে পাব। আর তোর আর্তনাদের ভয়েস শুনে তোর বাপ চাচা গলা কাটা মুরগির মতো ছটফট করবে। আর সেটাই তো আমরা ৩ জন চাই। ওই যে ওদের দেখতে পাচ্ছিস, ওরা হলো সেই ২ জন যাদের বাবার সম্পত্তি দিয়ে তোর বাপ রাজত্ব চালাচ্ছে। জনি অবাক হয়ে রায়ান আর ইউভির দিকে তাকায়। ওরা কিভাবে বেঁচে আছে? জনি এইবার অগ্নিকে ভয় পেতে থাকে। সে অগ্নিকে চিনে, যা সাধারণ মানুষ জানে না, সে সব জানে। ওর মারার স্টাইল এক জঘন্য নরখাদকের মত। জনি এইবার পরাজিত হয়ে বলে, সেদিন আমি তো কিছু করিনি, আমার বাবা, কাকা আর অন্যরা করেছে। তাহলে আমাকে কেন নিয়ে এসেছিস? কিন্তু তোর সাথে তো কিছু করেনি। তোকে আর ও ভালোবেসেছে, আমার থেকে বেশি তোকে প্রাধান্য দিয়েছে, তাহলে তুই তাদের পিছনে লাগছিস কেন? দেখ অগ্নি, তোদের বন্ধুত্ব নষ্ট করিস না। তোরা বর্তমানে অনেক শক্তির একটা স্থানে দাঁড়িয়ে আছিস। নিজেদের সাথে নিজেরা শত্রুতা করা মানে বোকামি করা। অগ্নি ছুরিতে হাত রেখে ইউবি আর রায়নের দিকে তাকিয়ে বলে, এ অতিরিক্ত কথা বলছে না?
বন্ধু কবে ছিলাম যে নতুন করে শত্রু হব? আমি তো শুধু লোক দেখানো বন্ধুত্ব করি। অনেক কথা বলে ফেলেছি। জীবনে প্রথম কাউকে মারতে এসে এত কথা বলছি। অগ্নি ইউবি আর রায়ানের দিকে তাকিয়ে বলে, তোরা যাই বলবি তাতেই আমি আগুন ধরাব, কিন্তু ও আমার শিকার। এর থেকে তোরা দূরে থাক। শুরু করব কি? রায়ান আর ইউবি এইসব দেখে অভ্যস্ত হলেও অগ্নির এত ভয়ঙ্কর রূপ দেখে তারা নিজেরাই ভয় পেয়ে যায়। এক এক সময় এক এক রকম খুনের বর্ণনা, যা দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। সবার কথার মধ্যে জনি আতঙ্ক নিয়ে বলে, আমাকে ছেড়ে দাও অগ্নি, সারা জীবন গোলামি করব। অগ্নি, তুই তো একদিন মরবি জনি, আমি শুধু সময়টা এগিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুনি না। আমি শুধু তোদের মতো পাপীদের ধ্বংস করি। কিন্তু আমার মারার মাপকাঠি থাকে বিকৃত। হঠাৎ অগ্নি চেয়ার থেকে উঠে বসে একটা ব্যাগ হাতে নেই। এরপর জনির দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, এই চোখ রাঙিয়ে একটু আগে কথা বলছিলি না আমার সাথে? আমি তোর মৃত্যু দেখতে আসিনি, দেখতে এসেছি আতঙ্ক। নে চিৎকার কর। এই বলে অগ্নি ব্যাগ থেকে কিছু বিষাক্ত পোকা চোখে ঢুকিয়ে সাথে সাথে 2 হাত দিয়ে চোখ বন্ধ করে চেপে ধরে। জনি চিৎকার করতে থাকে আর অগ্নির হাত চোখের উপর থেকে ছাড়াতে থাকে। বিষাক্ত পোকাগুলো জনির চোখ খুবলে খাচ্ছিল। চোখ থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। অগ্নির হাত রক্তাক্ত হয়ে পড়ে। জনি যন্ত্রণায় ধৈর্যহারা হয়ে আর্তনাদ করে বলে, আমি আর পারছি না অগ্নি, ছেড়ে দে। যন্ত্রণায় আমার জীবন বের হয়ে যাচ্ছে। অগ্নি শান্ত সুরে বলে, উফ, কি যে শান্তি লাগছে তোকে বলে বুঝাতে পারব না। এই চোখ দিয়ে তো তুই মেয়েদের দিকে বাজে দৃষ্টি দিস। তোর কারণে মেয়েরা ঘর থেকে বের হতে পারে না। দেখ তোর চোখ দুটো এখন পোকার দখলে। ঠিক যেভাবে একটা মেয়ে মিনতি করে বলে, ছেড়ে দিন আমাকে, আমি আর পারছি না। তখন কি ছেড়ে দিস? তখন তোরা আর ও উল্লাস করিস। আমিও তো তোদের লোক, তোদের থেকেই আমার শিক্ষা। কারোর আর্তনাদ দেখলে উল্লাস করার। আজ তুই ওই মেয়েদের মতো আর্তনাদ করবি আর আমি পাব এক মানসিক শান্তি। জনি, আর কখনো মেয়েদের দিকে হাত বাড়াব না। এইবারের মতো মাফ করে দে। তোর পায়ের কাছে পড়ে থাকব আজীবন। অগ্নি, সুযোগ আমি কখনো কাউকে দেই না। যাকে একবার স্বীকার করে আমি আমার টর্চার সেলে নিয়ে আসি তার জবান বন্ধ করে এরপর ছাড়ি। এইটা অগ্নি চৌধুরীর রুলস। অগ্নি জনির চোখ থেকে হাত সরিয়ে নিয়ে একটা ছুরি হাতে নেই। এরপর ছুরি দিয়ে হাতের প্রত্যেকটা আঙ্গুল কাটতে থাকে। জনির চিৎকারে টর্চার সেল ভারী হয়ে উঠে। জনি কিছু বলতে যাবে তার আগেই অগ্নি একটা স্পিকার এনে বসিয়ে দেই আর শান্ত কণ্ঠে বলে, গলা ফাটিয়ে আর্তনাদ করবি আর তোর আর্তনাদের শব্দ শুনে তোর বাপ গলা কাটা মুরগির মতো ছটফট করবে। এরপর বিড়বিড় করে বলে, ধাপ 2। হাতে একটা করাত নিয়ে জনির পুরুষাঙ্গে বরাবর কোপ বসায়। আবার ও চিৎকার করে উঠে। মনে হচ্ছে জবান বের হয়ে আসছে। জনির চিৎকার আর অগ্নির মুখে হাসির রেখা। পরপর 2 বার কোপ বসাতেই অন্ডকোষ দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এত অত্যাচার সহ্য করতে না পেরে জনিঙ্গান হারিয়ে ঢেলে পড়ে। রক্তে ভেসে যায় পুরো মেঝে। অগ্নি একজন গার্ডকে আদেশ দিয়ে বলে, এসিড মিশ্রিত ঠান্ডা পানি নিয়ে আসো। গার্ড ভয়ে নিয়ে কাঁপা কাঁপা হাতে সেটা অগ্নির কাছে এগিয়ে দেয়। অগ্নি পানি মিশ্রিত এসিডের গ্লাসটা হাতে নিয়ে জনির মুখের উপর ছুঁড়ে মারে। মুহূর্তেই জনি ছটফটিয়ে উঠে। মনে হচ্ছে মুখের উপর কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ঝলসে যাচ্ছে পুরো মুখ। ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আমাকে এইভাবে না মেরে একবারে মেরে ফেল। আমি তোর কাছে মৃত্যু ভিক্ষা চাইছি। অগ্নি শান্ত সুরে বলে, এই পর্যন্ত কতটা মেয়ের মুখে এইভাবে এসিড দিয়েছিস তুই? তারা ও ঠিক এইভাবে কাতরাচ্ছিল। কিন্তু তোর মুখে ছিল পৈশাচিক হাসি। তুই এত দিন যে অঙ্গগুলোর অহংকারে এত বেহায়াপনা করেছিস, আজ দেখ তার সাথে কিছুই নেই। তোর চোখ, তোর হাত, তোর সৌন্দর্য, তোর ক্ষমতা আর সবচেয়ে বড় অস্ত্র তোর পুরুষত্ব, যার ক্ষমতা আগে দেখাতি সেটা দেখ এখন তোর দেহ থেকে বিচ্ছিন্ন। চিৎকার কর জনি, তোর চিৎকার আমার প্রশান্তি আনে। জনি করুণ চোখে অগ্নির দিকে তাকায়। অগ্নি এরপর ফিসফিস করে বলে, ধাপ 3। এরপর হাতে থাকা ছুরি দিয়ে চামড়ার ভিতরে চালিয়ে দেয়। মনে হচ্ছে শরীরে কোনো মানচিত্র আঁকছে। গার্ডগুলো ভয়ে জড়স্র হয়ে দাঁড়িয়ে থাকে। ইউবি আর রায়ান বাহিরে চলে যায়। তারা জানে অগ্নির সম্পর্কে এর ভয়ঙ্কর মৃত্যু দেখার শখ নেই তাদের। তারা এর আগে যতবার দেখেছে ততবার আটকে উঠেছে। অগ্নি কিছু সময়ের ভিতরে শরীরের চামড়া আলাদা করে ফেলে। জনিও ঢলে পড়ে মৃত্যুর কোলে।
অগ্নি শান্ত চোখে জনির দিকে তাকায়, এরপর একটা বিকৃত হাসি দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতে থাকা স্পিকারের ভয়েস কারোর কাছে সেন্ড করে দেয়। এরপর জনির নগ্ন বিকৃত হওয়া লাশের ছবি তুলে পাঠিয়ে দেয়। নিজের কাজ কমপ্লিট করে একটা পৈশাচিক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে শান্ত হয়ে পড়ে। মনে হচ্ছে একটু আগে কিছুই হয়নি। অগ্নি চলে যেতেই গার্ডরা জনির লাশটাকে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে দেয়। মুহূর্তের মধ্যে মাংস খসে পড়তে থাকে। ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় জনির দেহ। চিরকালের জন্য মুছে যায় একটা পাপ, যার আতঙ্কে আতঙ্কিত হয়ে থাকত মেয়েরা। আজ তার কোনো অস্তিত্ব নেই। রক্তের সাগরে ভেসে উঠা মেঝে একদম পরিষ্কার হয়ে যায়। কিছু সময়ের ব্যবধানে টর্চার সেল আগের মতো অন্ধকার হয়ে যায়। কেউ দেখলে বলবে না এখানে এক নিশিস মৃত্যু ঘটেছে। একদম শান্ত পাতাঘেরা এক অন্ধকার বাংলো। ইয়ানা বেলকনির মধ্যে দাঁড়িয়ে আকাশের পানে তাকায়। ভিতরে এক প্রকার ছটফট করছে। বারান্দায় ইয়ানা এক পাশ থেকে অন্য পাশে পায়চারি করতে থাকে। সেই কখন থেকে সে অগ্নির মোবাইলে ফোন দিচ্ছে, এখন ও রিসিভ করছে না। ইউভি, রায়ান আর আরিফের মোবাইলে ও ফোন দিয়েছে, সবার মোবাইল বন্ধ। এখন প্রায় রাত 12টা। হোল্লা পার্টি বিকেলের দিকে চলে যায়। আজকাল দেশের পরিস্থিতি ভালো না। চারদিকে খুন মারামারি লেগেই আছে। চারদিকে অবস্থা ভালো না, আর উনি এত রাতে ও বাহিরে আছে। বাহিরে ভালো কথা, ফোন ধরতে সমস্যা কোথায়? উনার যেই রাগ কখন কার সাথে লেগে যায় আল্লাহ জানে। ইয়ানা একরাশ অস্থিরতা নিয়ে এক পাশ থেকে আরেক পাশে আসতে যাবে, এমন সময় কেউ পাজা কোলে তুলে নেই। আচমকা এমন হওয়াতে ইয়ানা ভরকে গিয়ে ব্যক্তিটির ঘাড়ে কামড় বসিয়ে দেয়। আরে কিরে বাবা, এইভাবে দাঁত বসাচ্ছ কেন? এই রাতে কামড়াকামড়ি করার শখ জাগছে? অগ্নির বিরক্তি করা কণ্ঠ শুনে ইয়ানা শান্তির নিঃশ্বাস নিয়ে বলে, আপনি তাহলে এসেছেন? আর কামড় দিয়েছি ভেবেছি অন্য কেউ গে। অগ্নি ইয়ানাকে বিছানায় বসিয়ে দিয়ে ইয়ানার দিকে ঝুঁকে বলে, যেখানে আমার রুমে কেউ পারমিশন ছাড়া ঢুকতে পারে না, সেখানে আমার বুকে ছোঁয়া তো বিলাসিতা। ইয়ানা এইবার একটু রাগী কণ্ঠে বলে, কোথায় ছিলেন এতক্ষণ? বাহিরে ছিলেন, ভালো কথা, ফোন রিসিভ করছিলেন না কেন? ইয়ানার চোখে তার জন্য ব্যাকুলতা দেখে একটা তৃপ্তির হাসি দেয়। ইয়ানা, কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? যা বলেছি তার উত্তর দিন। অগ্নি, এতটা বেপরোয়া ছিলে খুশি হলাম। তোমার চোখে আমার জন্য সেই ব্যাকুলতাটাই দেখতে চাই সুইট হার্ট। অগ্নি বিছানা থেকে উঠে যেতে নিবে, ইয়ানা আচমকা অগ্নির কোলে গিয়ে বসে পড়ে। ইয়ানার এমন কাণ্ডে অগ্নি প্রথমে অবাক হলেও এরপর এক ভ্রু নাচিয়ে বলে, কি হয়েছে, কোলে বসেছ কেন? তোমার এই পদক্ষেপে আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ধারণা আছে? আই উইল লজ মাইসেলফ। ইয়ানা অগ্নির কথায় ভরকালো, কিন্তু সরল না। ঠিক একইভাবে ঘাপটি মেরে বসে আছে। ভয় হচ্ছে এক অজানা আতঙ্ক। আজ আড্ডার মাঝে সুমুর মুখ থেকে শুনেছে তাদের পাশের বাড়ির একটা মেয়ে তার সমান হবে। তার কিছু ফিজিক্যাল সমস্যা ছিল। তার হাজব্যান্ড স্ত্রীকে কাছে পায় নই বলে অন্য মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে। এই নিয়ে মেয়েটি এখন বাবার বাড়ি। ইয়ানার সাথে এমন ঘটলে তো সে সহ্য করতে পারবে না। যদি অগ্নি ও তার সান্নিধ্য না পেয়ে অন্য মেয়ের কাছে চলে যায়। অগ্নি তীক্ষ্ণ দৃষ্টিতে ইয়ানার ভাবভঙ্গি পর্যবেক্ষণ করছে। ইয়ানা অগ্নির শরীরের সাথে আরেকটু চেপে বসে। অগ্নি ইয়ানার বেবি হেয়ারগুলো কানের কাছে গুয়ে দিয়ে বলে, কি চাই সোনা? ইয়ানার সাথে সাথে চোখ বন্ধ করে উত্তর দেই, আপনাকে গিউ। আপনাকে, এই শব্দটা অগ্নির পুরো কায়া নাড়িয়ে তুলে। ও স্তব্ধ আর অবাক হয়ে ইয়ানার দিকে তাকায়। এরপর ঠোঁট কামড়ে হালকা হাসে। অগ্নি, ভেবে বলছ তো? আমি কিন্তু ভালো মানুষ নয় সুইট হার্ট। আরেকবার বলো, কাকে চাও? ইয়ানার মনে হচ্ছিল শ্বাস নিঃশ্বাস নিতে ও কষ্ট হচ্ছে। এরপর ও মোলায়েম সুরে বলে, আপনাকে গিউ। ইয়ানা অগ্নির দিকে তাকাতেই অগ্নি ইয়ানার ঠোঁটজোড়া নিজের ঠোঁট ধারা আঁকড়ে ধরে। ইয়ানার সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলে। প্রায় অনেকক্ষণ পর অগ্নি ইয়ানাকে বিছানায় শুয়ে দেয়। ইয়ানার পুরো মুখে দৃষ্টি রাখে। ইয়ানার পুরো শরীর কাঁপছে। অগ্নি ইয়ানার কাপা চোখের পাতার দিকে তাকিয়ে বলে, ওপেন ইউর আইস সুইট হার্ট। ইয়ানা এখন ও চোখ বন্ধ করে রেখেছে। ইয়ানার মুখে এত ভয় আর ভীতি দেখে অগ্নি এইবার গম্ভীর হয়ে বলে, তোমাকে চোখ খুলতে বলেছি ইয়ানা। অগ্নির গম্ভীর কণ্ঠে পেয়ে ইয়ানা চোখ খোলে তার দিকে তাকায়। অগ্নি ইয়ানার চোখের দিকে 5 মিনিট তাকিয়ে থাকে। এরপর কপালে আলতো চুমু খেয়ে বলে, তোমার চোখে আমি কামনা নয় ভয় দেখতে পাচ্ছি। আবেগের চাইতে আতঙ্ক কাজ করছে।
নিজেকে আগে ঠিক করো, এরপর আমার সান্নিধ্য পাবে। যেই ভুল ধারণা নিয়ে আজ তুমি আমার কাছে ধরা দিতে এসেছ সেটা মাথা থেকে ছুঁড়ে ফেলো দাও। কারণ অগ্নি চৌধুরীর চোখ এক মেয়েতেই আটকেছে, আর সে আমার অনুভব। এক তীব্র সে তাই অন্যকে আমার অনুভূতির সাগরে আনতে পারব না। আমার ভালোবাসা সহ্য করার ক্ষমতা এখনও তোমার হয়নি। যেদিন হবে সেদিন আমি তোমার এই চোখে অসহায়ত্ব নয়, কাছে পাওয়ার এক তীব্র কামনা দেখতে পাব। এই বলে অগ্নি ইয়ানার উপর থেকে সরে আসে। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ছিহহ, এইভাবে সে অগ্নিকে বলেছে চলবে? অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। পর্ব 14। ইয়ান বেলকনিতে এসে দাঁড়ায়। শহরের কোলাহল তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চারদিকে একটা নরম নীরবতা। সকালের হালকা ঠান্ডা বাতাস মুখে ছুঁয়ে যাচ্ছে, যেন তার চুলে আঙ্গুল বুলিয়ে দিচ্ছে। আকাশটা নীলসাদা মেঘে মাখামাখি, মাঝে মাঝে এক চিলতে রোদ এসে চোখে লাগে, তবুও ঝাঁজ নেই। চারপাশের গাছপালা ধোয়া ধোয়া আলোয় ঝকমক করছে। পাখিরা টুকটাক ডাকছে দূরে, যেন দিনটাকে স্বাগত জানাচ্ছে। বাতাসে এক ধরনের শান্ত সুবাস, হয়তো কাঁচা মাটির কিংবা ভেজা পাতার গন্ধ। ইয়ানা সকালের মিষ্টি আবহাওয়া অনুভব করে নিচে নেমে আসে। অগ্নি নিজের কাজে বাহিরে গেছে। সাজিদ চৌধুরীর নির্বাচনের আর মাত্র 1 সপ্তাহ আছে। ইয়ানা, দাদুমনি আর শিখা চৌধুরী ড্রয়িং রুমে বসে আছে। আজ তাদের বাড়িতে এক বিশেষ মানুষ আসবে। ইয়ানা শুধু ভাবছে কে আসছে এমন যে সবাই এত আগ্রহ নিয়ে বসে আছে। ইয়ানা শিখা চৌধুরীকে জিজ্ঞাসা করলে উনি উত্তর দিয়েছিল, তোর স্বামীর জীবন ও নিজের থেকে ও বেশি ভালোবাসে ওকে। আসলেই দেখতে পাবি, এখন না হয় আগ্রহ নিয়ে বসে থাক। ইয়ানার মনে কৌতূহলের বাসা বাঁধে। কে সে, যাকে অগ্নি চৌধুরী এত ভালোবাসে? অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় অনেকক্ষণ পর একটা বাচ্চা মেয়ে এসে শিখা চৌধুরী আর দাদুমনিকে জড়িয়ে ধরে। বয়স আনুমানিক 16 বছর হবে। দেখতে একদম অরিদের মতো দেখা যায়। ও কি তাহলে তাদের বোন? কিন্তু আমার জানা মতে তো ওনারা শুধু 2 ভাই। মেয়েটি শিখা চৌধুরীর সাথে কথা বলে ইয়ানার দিকে তাকায়। এরপর চঞ্চল হাসি দিয়ে বলে, বড় আম্মু, উনি কি আমার বুমনি কি? শিখা চৌধুরী মেয়েটির দিকে হাসি দিয়ে বলে, হ্যাঁ। মেয়েটি ইয়ানার হাত ধরে বলে, কি সুন্দর তুমি বুমনি। আমি আহিয়া চৌধুরী, তোমার ছোট নন্দিনী, মানে চৌধুরী ভিলার সবার ছোট সদস্য। তোমার সম্পর্কে কিছু বলতে হবে না, জানি আমি সব। দাদাভাই সব বলেছে। ইয়ানা অবাক হয়ে তাকায় আহিয়ার দিকে। অগ্নির ছোট বোন আছে কই, সে তো জানত না। সে যাই হোক, দেখতে যেমন মিষ্টি তেমন প্রাণবন্ত। ইয়ানা আর আহিয়ার কথার মাঝে অরিদ নিচে নেমে আসে। আহিয়া অরিদকে দেখে এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, ছোট ভাইয়া কেমন আছো গো? অরিদ নিজেও আগলে নিয়ে বলে, এতদিন তো ভালোই ছিলাম, তুই আসাতে আবার খারাপ হয়ে গেলাম। এখন সব কিছুর ভাগ বসাতে শুরু করবি? অরিদের কথা শেষ হতেই আহিয়া অরিদের বুকে ঘুষি মেরে বলে, কুত্তা 1.5 বছর পরে এসেছি, তারপর ও একটু মায়া নেই? আর আসব না তোমার কাছে। অরিদ আহিয়ার মাথায় হাত রেখে বলে, জানে মেরে ফেলব। বড় হচ্ছিস, এখন থেকে নিজের বাড়িতে থাকবি, এইসব নানোর বাড়ি যাওয়া বন্ধ। অরিদের কথা শুনে আহিয়া মুখ বাঁকিয়ে বলে, আসছে দাদাভাইকে কপি করতে, জানে মেরে ফেলব। অরিদ আহিয়াকে কিছু করতে যাবে, তার আগেই আহিয়া ভো দৌড়। ইয়ানা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। দুইটা এইভাবে লেগে থাকে সারাদিন। কিন্তু তারা তাদের বোনকে নিজের সমস্ত কিছু দিয়ে ভালোবাসে, সেটা ইয়ানার বুঝতে বাকি নেই। অরিদ ইয়ানার দিকে তাকিয়ে বলে, বুমনি দাদাভাই কোথায়? ইয়ানা, জানি না ভাইয়া, আমাকে যাওয়ার সময় বলে যায়নি। অরিদ, ঠিক আছে, আমি তোমাকে একটা ফাইল দিচ্ছি, সেগুলো দাদাভাই আসলে দিয়ে দিও। আমার আজ আসতে আসতে রাত হবে, অনেক আব্বুর সাথে থাকতে হবে। ইয়ানা, ওকে দিয়ে যাও, আমি দিয়ে দিব। অরিদ ইয়ানাকে ফাইলগুলো দিয়ে শিখা চৌধুরী আর দাদুমনির থেকে বিদায় নিয়ে চলে যায়। ইয়ানা ফাইলগুলো হাতে নিয়ে শিখা চৌধুরীর পাশে বসে। জিমি মাত্র টিভি অন করে বসেছে খবর শোনার জন্য। ইয়ানা, আম্মু, আহিয়া তাহলে স্যার তাদের আপন বোন? শিখা চৌধুরী, স্যার কাকে বলছিস? নিজের হাজব্যান্ডকে কেউ স্যার বলে? ওরা এক রক্ত এক বংশ, শুধু বাবা মা আলাদা। ইয়ানা অবাক হয়ে বলে, মানে? শিখা, তুমি এই বাড়ির বউ, সম্পূর্ণ রাইট আছে তোমার এই বাড়ির সম্পর্কে জানার। আহিয়া হচ্ছে অগ্নির ছোট কাকাই আর কাকিয়ার মেয়ে, তাদের চাচাতো বোন।
কিন্তু আমি আহিয়াকে জন্ম না দিলেও নিজের হাতে মানুষ করেছি। মনে করো ও আমার ও মেয়ে। ইয়ানা, ওহো আচ্ছা, তাহলে উনারা কোথায়? আমার বিয়ের পর একদিন ও তাদের দেখতে পেলাম না। শিখা চৌধুরী টিভির চ্যানেল পাল্টিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে। আহিয়ার আব্বুর মাজিদ চৌধুরী আর মা হেনা চৌধুরী। আমি যখন এই বাড়ির বউ হয়ে আসি তখন মাজিদ ছোট ছিল। নিজের সন্তানের মতো করে ওকে বড় করেছি। নিজের হাতে মেয়ে দেখে বিয়ে ও দিয়েছি। 1 বছরের মাথায় তাদের ঘর আলো করে আহিয়ার জন্ম হয়। হেনা খুব ভালো একটা মেয়ে ছিল। ওরা বিয়ের পর কখনো ঘুরতে যায়নি। আহিয়ার যখন 4 বছর তখন আমি কানাডা পাঠিয়েছিলাম ঘুরে আসার জন্য। তখন অগ্নি ও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছে। এর ওইখানে এক অ্যাক্সিডেন্টে তাদের দুর্ঘটনা ঘটে। ভাগ্যক্রমে আহিয়া ওই দিন বেঁচে যায়। হয়তো আল্লাহর রহমত ছিল। এরপর থেকে আমি ওকে মানুষ করেছি। সেও হয়ে উঠেছে অগ্নির জীবন আর অরিদের প্রাণ। এই যে দেখছিস ঝগড়া করছে কিন্তু বোনের একটা আঘাত সহ্য করতে পারে না। আহিয়ার মামা এসে তাকে নিয়ে গিয়েছিল। ওরা ইটালি থাকে। অগ্নি তারা দিতে চায়নি কিন্তু ওনাদের অনুরোধে দিয়েছে। সেখানে আহিয়া 1.5 বছর ছিল। আর তুই বিয়ের পরে তো চলে গেলি বলার সময় হয়ে উঠেনি। ইয়ানার চোখে পানি চলে আসে। এইটুকু একটা মেয়ের মামা বাবা নেই। তবুও কত প্রাণসচ্ছল। দাদুমনি ইয়ানার দিকে তাকিয়ে বলে। ছেলে হারাইছি। ছেলের অংশ তো আছে এই অনেক। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য ওই করে। এই নিয়ে আর কোনো আফসোস নেই। ইয়ানা কিছু বলতে যাবে তার আগেই টিভির স্ক্রিনে এমন মর্মান্তিক দৃশ্য দেখে ভয়ে আটকে উঠে। এত জঘন্যভাবে খোদাই করে এক নগ্ন বিকৃত লাশ, যার কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছে না। ইয়ানার মাথা ঘুরতে থাকে। তার রক্তে ফোবিয়া আছে। এইসব কাটাছিড়া দেখলে ওর গা গুলিয়ে আসে। ইয়ানা নিজের চোখ স্ক্রিন থেকে নিয়ে বলে, ছিহহ, কি জঘন্য খুন! কোন নরপশু এই কাজ করেছে আম্মু? আল্লাহ যাতে ওকে কঠিন শাস্তি দেই। শিখা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে টিভির দিকেই তাকিয়ে বলে, এমন দোয়া করতে নেই মা। আকাশে থুথু দিলে সে থুথু নিজের উপর এসে পড়ে। জানি না কে করেছে, কিন্তু ও নাকি চট্টগ্রামের সবচেয়ে শক্তিধর ব্যক্তি আতিক রহমানের ছেলে জনি। লাশের তো কোনো অস্তিত্ব নেই কিন্তু ওর বাবা এসে বলছে তার ছেলেকে মেরে নাকি কেউ হুমকি দিয়েছে। কার এত বড় কলিজা হলে ওদের বিরুদ্ধে লাগার ক্ষমতা রাখে? ইয়ানা অবাকের চরম পর্যায়ে। মৃত্যু, তাও আবার সেই নর্দমার, যার ঘটনা সে মীরার কাছে শুনেছে। আচমকা মনে পড়ে যায় অগ্নির সেই কথা, ধরে নাও তোমার দোয়া মঞ্জুর হয়েছে। কিন্তু কিভাবে আমার করা প্রার্থনা এইভাবে মিলে যেতে পারে? কে করেছে এমন কাজ? ভয় আর আতঙ্কে ইয়ানার শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। ইয়ানা এখান থেকে উঠে গিয়ে সোজা রুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে নিজে আয়নায় দেখে কিন্তু মনে হচ্ছে আয়নায় নিজের প্রতিবিম্বের পরিবর্তে সেই লাশ ভেসে উঠছে। মুহূর্তের মধ্যে অস্থির হয়ে যায় সে। বিছানার উপর বসে মীরাকে ফোন দেয়। কয়েকবার রিংটোন হওয়ার পর ফোন রিসিভ হতেই ইয়ানা আতঙ্ক নিয়ে বলে, হ্যালো মীরা। মীরা, হ্যাঁ ইয়ানা আমি। কিন্তু তুমি এইভাবে ভয় পেয়ে আছো কেন? ইয়ানা, জনি। মীরা, কি হয়েছে জনি? ইয়ানা, মীরা, ওকে কেউ খুন করেছে। মীরা বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, কি সব বলছো তুমি ইয়ানা? জনির খুন? এইটা কিভাবে সম্ভব? ইয়ানা, জানি না মীরা, আমি ড্রয়িং রুমে বসেছিলাম তখন ওই আম্মু মানে আমার শাশুড়ি মা টিভি অন করে। তখন এই নিউজ দেখতে পাই। খুব নৃশংসভাবে মেরেছে ওকে। তুমি বাংলাদেশের নিউজ দেখো। মীরা খানিকটা ভয় আর সাহস নিয়ে বলে, কার এত সাহস হয়েছে যে ওই নরখাদককে মেরেছে? যা হয়েছে ভালো হয়েছে। সম্মান জানাই আমি সে ব্যক্তিটাকে যে এই মহৎ কাজটা করেছে। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ইয়ানা, মেরে ফেলেছে, একদম ঠিক করেছে। কিন্তু মারার স্টাইলটা অনেক ভয়ানক। কি বিকৃত মস্তিষ্কের হলে এইভাবে খুন করে? ও তো দেখছি জনির চেয়ে বড় নরখাদক। হয়তো নিজের স্বার্থে মেরেছে। মীরা, সে যাই হোক, যার জন্য ওই মারুক, আমার কাজ তো হয়েছে। আমি প্রতি মিনিটই জনির মৃত্যু কামনা করেছি, তাও আবার নৃশংসভাবে। যে এই খুন করেছে অজান্তে তাকে আমি ধন্যবাদ জানাই। সে যত খারাপ হোক না কেন, শত্রুর শত্রু বন্ধু হয়। আমি নিউজটা দেখে নিজের ভিতরে রাখা আগুনটা নিভিয়ে আসি ইয়ানা। পরে কথা হবে।
ইয়ানা কথা শেষ করে মন শান্ত করার জন্য করে কোরআন তিলাওয়াত শুরু করতে বসে পড়ে। পৃথিবীর সবকিছুর শান্তি আছে এই পবিত্র গ্রন্থে। অতিরিক্ত ভয় থেকে বের হওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। প্রায় অনেকক্ষণ পর ইয়ানা পড়া শেষ করে উঠে বসে। এখন মনটা একটু হালকা লাগছে। বিকেলের দিকে ইয়ানা আর আহিয়া হাঁটতে বের হয়। শিখা চৌধুরী গার্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আহিয়ার অভিযোগ সে কোথাও মন খুলে হাঁটতে পারে না। সাথে করে ইয়া বড় বড় কয়েকটা দানব পাঠিয়ে দেয়। শিখা চৌধুরী তাই আজ আর জোর করে নি, যেহেতু সাথে ইয়ানা আছে। অনেকক্ষণ হাঁটার পর আহিয়া নাক মুখ কুচকে বলে, এইভাবে শুকনো মুখে হাঁটা যায় নাকি? ইয়ানা হাসি দিয়ে বলে, রেস্টুরেন্টে যাবে? আহিয়া, আরে ছাড়ো তো রেস্টুরেন্ট, চলো ফুটপাতে গিয়ে ফুচকা খেয়ে আসি। ইয়ানা আহিয়ার দিকে অবাক হয়ে তাকায়। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া মেয়ে ফুটপাতের ফুচকা খাবে, বিষয়টা সত্যি আশ্চর্যজনক। তবে বুঝতে পারে চৌধুরী ভিলার প্রত্যেকটা ছেলে মেয়ে খুব আদর্শবান। আদর্শবান হবে না কেন? তারা তো শিখা চৌধুরীর মতো একজন ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তির শিক্ষা পেয়ে বড় হয়েছে। ইয়ানা, তুমি ফুটপাতের ফুচকা খাবে আহিয়া? আহিয়া, হ্যাঁ। তুমি জানো আমার খুব ভালো লাগে, কিন্তু কেউ খেতে দেয় না। কিন্তু আজ কোনো গার্ড নেই যে বড় আম্মুর কাছে বিচার দিবে। আজ আমি আর তুমি স্বাধীন বৌমনি। ইয়ানার মুখে ও হাসির ঝিলিক ফুটে উঠে। সে অনেক দিন ধরে এই খুশিতে মেতে উঠে না। মিস করে হোল্লা পার্টির সাথে কাটানো সেই ফুচকা খাওয়া মুহূর্তটাকে। ইয়ানা আহিয়ার কথায় সম্মতি জানিয়ে ফ্রেন্ড সার্কেল গ্রুপে মেসেজ সেন্ড করে বলে দেয় মোড়ের কাছে যে ফুচকার গাড়ি নিয়ে বসে সেখানে আসতে। ইয়ানার বন্ধু তারা আসবে শুনে আহিয়া ও খুব খুশি হয়। এক হিসেবে সে ও সবার সাথে পরিচিত হতে পারবে। পুরো দেশ তোলপাড় লেগে গেছে জনির এত ভয়ঙ্কর মৃত্যুতে। কে করতে পারে এমন অবস্থা? অগ্নি বর্তমানে আতিক রহমানের ড্রয়িং রুমে বসে আছে। মুখ একদম গম্ভীর আর শান্ত ভঙ্গিমায় বসে আছে। আতিক রহমান একমাত্র ছেলের মৃত্যুতে আর ও হিংস্র হয়ে উঠে। কানায় কানায় লোক লাগানো হয় কে করেছে এমন কাজ। পুলিশ ফোর্স লাগানো হয় সেই আগত ব্যক্তিকে খুঁজার জন্য। আতিক রহমান গর্জন করে বলে, যেসব বাচ্চা এই কাজ করেছে তার কলিজা ছিঁড়ে আমি খাব। আতিক শেখের ছেলেকে মারার ফল ওর 14 গোষ্ঠী খবর পাবে, শুধু একবার জানতে পারি কে সে। ওর বংশ আমি নির্বংশ করে ছাড়ব। অগ্নি কপালে আঙ্গুল ঘেঁষে যাচ্ছে। অগ্নির নীরব ভঙ্গিমা দেখে আতিক তেতে উঠে বলে, পুরো রাজ্যের মালিক হয়ে তোর লাভ কি অগ্নি? আমার ছেলের খুনিকে এখনও ধরতে পারছিস না। এইভাবে নীরব হয়ে কিভাবে বসে আছিস? আমি তো ভেবেছিলাম পুরো দেশে আগুন লাগিয়ে দিবি। অগ্নি ভিতরে এক তাচ্ছিল্য হাসি দেই। এরপর আতিকের দিকে তাকিয়ে বলে, আরে ভাই শান্ত হও তো। আমি জনিকে বারবার হুঁশিয়ারি করেছিলাম কোনো গ্যাং এর সাথে যাতে না লাগে। তবুও তোমার ছেলে শুনল না আর ও উল্টো আমাকে কথা শুনিয়েছে। দেখো কার সাথে লেগে আজ ওর এই দশা। এরপর অগ্নি একটু রহস্যময় কণ্ঠে বলে, না হলে তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো তোমার ছেলেকে মেরেছে। তোমাকে আতঙ্কে ফেলানোর জন্য। আমাদেরকে দুর্বল করার জন্য। আতিক, মানে? কার এত বড় বুকের পাঠা? অগ্নি, আরে ভাই হাইপার হইও না। আমি তো জাস্ট আমার কল্পনাটা বললাম। কিন্তু খবরদার ভেঙে পড়া যাবে না। যে এই কাজ করেছে সে খুব চালাক আর সাহসী। তোমাকে শেষ করতে ও 2 মিনিট সময় নিবে না। কিন্তু ভাই কোনো চিন্তা নেই, আমি আছি তোমার পাশে ঠিক ছায়ার মত। অগ্নি আতিকের দিকে শান্তভাবে তাকায়। সে আতিকের চোখে ক্ষোভের সাথে সাথে কিছুটা ভয়ও দেখতে পায়। অগ্নি ঠোঁটের কোণে এক বিকৃত হাসি দিয়ে উঠে দাঁড়ায়। অগ্নি, আমি এখন আসছি ভাই। জনির বিষয়টা বের করতে হবে। অগ্নি চোখে সানগ্লাস পরে আতিকের ঘর থেকে বের হয়ে আসে। গাড়িতে বসে একবার আতিকের বাড়ির দিকে তাকিয়ে মোবাইল হাতে নেই। অগ্নি চলে যেতেই রণবীর আতিকের কাছে যায়। সে এতক্ষণ পুলিশের সাথে ছিল। রণবীরকে দেখে আতিক বলে, কিছু খবর পেয়েছিস? কে করেছে এরকম? রণবীর, ভাই জনির লাশটাকেই খুঁজে পাচ্ছি না। লাশ ছাড়া পুলিশ কিছু তদন্তও করতে পারছে না। কোথাও কোনো প্রমাণ নেই, যেন কিছুই হয়নি। আতিক বসা থেকে উঠে হুঙ্কার দিয়ে বলে, শুধু একবার জানি শালার অস্তিত্বকে চিলের মতো খুবরে খাব আমি। আতিক আর কিছু বলতে যাবে তার আগেই ফোনে মেসেজ ভেসে উঠে। তুই জানিস না এই যে তোর ছেলের রক্ত ঝরেছে? এই রক্তের এক এক ফোঁটার মধ্যে কত ইতিহাস লুকিয়ে আছে, কত নিঃস্ব প্রাণের গল্প। এটাই এখন আমার একমাত্র লক্ষ্য, তোদের একে একে শেষ করা।
সময় শেষ তোদের। শুরু হবে এক রক্তের খেলা। এক অন্ধকারে হারিয়ে যাওয়া মানব আমি। তোদের রক্ত দিয়ে গোসল করতে করতে আমি আলোর দিশা মিলাব। সময় গণনা করতে থাক। বলা যায় না পরবর্তী টার্গেট কে হয়। মেসেজটি দেখে আতিক মোবাইল সজোরে আছাড় মারে। রানবীর আতিকের দিকে তাকিয়ে বলে, ভাই কে হতে পারে ও? অগ্নির মতো এত বড় অস্ত্র আমাদের সাথে আছে, এরপর ও এমন হুমকি, কার এত বড় সাহস? আতিক, জানি না। জানি না আমি। শুধু এইটুকু জানি ওর কলিজা ভুনা করে আমি খেতে চাই। আজ ওই চট্টগ্রামে আবার ফিরে যাব। রায়ান আর ইউবি চৌধুরী ভিলার দিকে যাচ্ছিল, এমন সময় তাদের গাড়ির সামনে এক কুকুর চলে আসে। রায়ান গাড়ি থেকে নেমে কুকুরকে সরাতে যাবে, এমন সময় এক জোড়া জুতা এসে ওর কপালে বাড়ি খায়। হঠাৎ আক্রমণে ভরকে যায়। যখন বুঝতে পারে তখন কপালে হাত দিয়ে সামনের দিকে তাকায়। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রায়ান মেয়েটিকে দেখে ক্রোধে ফেটে পড়ে। সে কপাল থেকে হাত সরিয়ে মেয়েটিকে উদ্দেশ্যে বলে, অসভ্য মেয়ে, রাস্তায় কিভাবে চলাচল করতে হয় ম্যানার্স জানো না? দেখতে তো প্রাপ্ত বসায় মনে হয়, তাহলে জুতা নিয়ে রাস্তায় ছুটাছুটি করছো কেন? মেয়েটির রাগ হলেও সে কিছু বলে না, যেহেতু অপরাধটা তার। শুধু ছোট করে উত্তর দেই, সরি, আমি বুঝতে পারিনি। রায়ান ধমক দিয়ে বলে, কিসের সরি? কাউকে খুন করে এসে বলবে সরি আমি বুঝতে পারিনি? মেয়েটি এইবার একটু রাগ দেখিয়ে বলে, আরে আজব লোক তো আপনি। পায়ে পা দিয়ে ঝগড়া করছেন। কোথাকার বিষয় কোথায় নিয়ে যাচ্ছেন? সুমু আর ও কিছু বলতে যাবে, তার আগেই ইয়ানা তারা সেখানে উপস্থিত। ইয়ানা সামনে না তাকিয়েই বলে, কিরে, তোকে পানি আনার জন্য পাঠিয়েছি, তুই এখানে কি করছিস? আহিয়া, রায়ান ভাইয়া, তোমরা এখানে? এরপর রায়ানকে গিয়ে জড়িয়ে ধরে। এতক্ষণে ইউবিও গাড়ি থেকে নেমে যায়। ইউবি, কি রে, কখন আসলি? আহিয়া, এই তো ভাইয়া, আজ এসেছি। দাদাভাই কোথায়? রায়ান, আসছে কিছুক্ষণের মধ্যেই। বাড়িতেই যাচ্ছিলাম, কিন্তু এক জঙ্গলির সাথে দেখে হয়ে গেছে। রায়ানের কথা শুনে সুমু রেগে বলে, দেখুন, আপনি কিন্তু এখন লিমিট ক্রস করছেন। সরি বলেছি, এতে যদি না পুষায় তাহলে বলব, বেশ করেছি জুতা দিয়ে ঢিল ছুঁড়ে। হোল্লা পার্টি সবাই সুমুর দিকে অবাক হয়ে তাকায়। ইয়ানা, তুই রায়ান ভাইয়াকে জুতা দিয়ে ঢিল ছুঁড়েছিস? সুমু? সুমু অবাক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকায়। ইয়ানার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে তারা পূর্ব পরিচিত। সুমু কিছুটা বিরক্তি নিয়ে বলে, আরে না রে ভাই, কুকুরকে দিয়েছিলাম, ভুলবশত উনার কপালে গিয়ে লাগে। এইটা একটা দুর্ঘটনা। সুমুর কথা শুনে রায়ান কপাল ঘেঁষতে ঘেঁষতে বলে, হ্যাঁ, এই দুর্ঘটনার জন্য শুধু আমাকেই পেলে গু। রায়ান বিড়বিড় করে বললে ও সুমু সেটা শুনে ফেলে। রায়ানের দিকে কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে তাকায়। ইয়ানা, সরি ভাইয়া, হয়তো দেখতে পাইনি। আর রাগারাগি করবেন না আপনারা। ভাইয়া, তাহলে বাড়িতে যান, দেখা হবে। সুমু, চল এখান থেকে। রায়ান, হ্যাঁ, তোমার বান্ধবীকে বুঝাও। যদি আজ সত্যি কুকুরের উপর ঢিল পড়ত তাহলে কুকুরের দৌড়ানিতে পুরো ঢাকা শহর ওনার নাচ দেখত এতক্ষণ। আহাম্মক মেয়ে গিয়েছে কুকুরকে ঢিল ছুড়তে। সুমু, আপনি কিন্তু। সুমুকে আর কিছু বলতে না দিয়ে ইয়ানা এক প্রকার টেনে নিয়ে চলে যায়। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 15। বিকেল প্রায় 3টা থেকে 4টা। সূর্যের আলো নরম হয়ে এসেছে। চারদিকে হালকা সোনালি আভা। বিকেলের সময়টাতে রাস্তাঘাটে কোলাহল বেশি দেখা যায়। কেউ কর্মস্থল থেকে ফিরছে, আবার কেউ হাঁটতে বের হয়েছে। হোল্লাপার্টি, ইয়ানা ও আহিয়া তারা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। বিকেল টাইম, তাই লোকজনের আনাগোনা ও একটু বেশি। বিশেষ করে প্রাপ্তবয়স্ক ছেলেদের। তারা ও বিভিন্ন চায়ের দোকান, খেলার রুম ইত্যাদি এসবে বসে আড্ডা দিচ্ছে। হোল্লা পার্টির সবাই আসেনি, শুধু সুমু আর আরও এসেছে। একেকজনের ঝালে পুরো মুখ ঝলসে যাচ্ছে। কিন্তু তাদের এসবে খেয়াল নেই। ইয়ানার অজান্তেই এক পাশ থেকে উড়োনা সরে যায়। অনেক ছেলে তাদের চোখ দিয়ে গিলে খাচ্ছে। কিন্তু হাজার ও ছেলের মধ্যে একজনের চোখ হিংস্র হায়েনার মতো বিঁধে রয়েছে। রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে। রক্তাক্ত চোখ নিয়ে একবার ইয়ানার দিকে তাকায়, আরেকবার আশেপাশের ছেলেগুলোর দিকে। ইয়ানার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, স্বাধীনতা কি আমি বেশি দিয়ে ফেলেছি? আমার অনুমতি ছাড়া এইভাবে জনসমাগমে ফুর্তি করছ? যেখানে তোমাকে দেখার অধিকার শুধু আমার, সেখানে অনেক যুবক তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে।
শরীর থেকে উড়োনা সরে গিয়েছে সেই খেয়াল নেই। আমার অধিকার অন্য কাউকে দেওয়ার রাইট কে দিয়েছে তোমায়? তুমি হয়তো ভাবছ আমি ভালো। কিন্তু না প্রিয়তমা, আমি অন্ধকারের এক প্রদীপ। তবে সেই অন্ধকারে তোমাকে নিতে চাই না। তোমার হাসি আমার শ্বাস রুখে দেয়। আর অন্য কারো চোখে তোমাকে দেখলে আমার রক্ত ফুটে উঠে। তুমি জানো না কতটা অন্ধকার আমি নিজের মধ্যে লুকিয়ে রেখে তোমার সাথে সহজভাবে চলাচল করি। এই অন্ধকারে আমি সবাইকে গিলে ফেলতে পারি, শুধু তোমাকে না। তোমাকে আমি বন্দী করে রাখি হৃদয়ে, দেহে আর আমার রক্তে। তুমি যদি কখনো কারোর দিকে তাকাও তাহলে সে ও তোমার থেকে কম ভালোবাসা পাবে না। তার অস্তিত্ব, তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, কিন্তু প্রিয়তমা তোমাকে ঠিক আগের মতোই জড়িয়ে ধরব। কারণ আমার অনুভূতি সাধুদের মতো না। এই অনুভূতি এক জ্বলন্ত শিখা। তুমি আমার অনুভব, আমার আর কারোর নয়। এরপর অগ্নি গাড়ির স্টিয়ারিং এর উপর সজোরে ঘুষি মারে। চামড়া ফেটে রক্ত পড়তে থাকে। কিন্তু অগ্নি তাকিয়ে আছে ইয়ানার সেই মুখের দিকে। তাদের খাওয়ার মাঝেই কারোর কুরুচিপূর্ণ কথা শুনে ইয়ানা থমকে যায়। ভাই, মালটা দেখেছিস কি টাটকা! ইস, কিভাবে খাচ্ছে, ইচ্ছে করছে এদেরকেই খেয়ে ফেলে। বিশেষ করে ওই ব্ল্যাক কালারের জামা পরেছে যে মেয়েটা, ওকে একদম খাঁটি মাল মনে হচ্ছে। ইয়ানা নিজের দিকে তাকিয়ে দেখে সে কালো জামা পরেছে। ঘৃণায় পুরো শরীর ঘিনঘিন করে উঠে। নিজেকে ভালোভাবে আবিত করে নেই উড়োনা ধারা। বুঝতে পারে এখানে থাকাটা আর ঠিক হবে না। ফুচকার ভাড়া মিটিয়ে সামনে চলে যায়। সুমু আর আরুর বাড়ি অন্যদিকে যেতে হয়। তাই তারা সেদিকে চলে যায়। ইয়ানা ও বিদায় জানিয়ে একটু সামনে গিয়ে রিক্সা ডাকবে, এমন সময় তাকিয়ে দেখে অগ্নি গাড়ি থেকে নেমে তাদের দিকে তাকিয়ে আছে। অগ্নিকে দেখেই ইয়ানা ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেলে। সে উত্তেজনার ফলে অগ্নিকে তো বলতেই ভুলে গেছে সে এখানে আসবে। ওই ছেলেগুলোর কথা উনি শুনেনি তো? নিশ্চয় শুনেনি, না হলে এতক্ষণে ছেলেগুলোর সাথে সাথে আমাকে মেরে ও চ্যাপটা করে ফেলত। চোখে সানগ্লাস পরা বিধায় ইয়ানা অগ্নির রাগটা বুঝতে পারছে না। অগ্নি ধীর পায়ে এদিকে আসে। ইয়ানা তাকিয়ে একটা মেকি হাসি দেয়। আহিয়া অগ্নিকে এতদিন পরে দেখে গিয়ে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলে তুমি দাদাভাই সারাদিন? আমি সেই কখন এসেছি কিন্তু তোমাকে পাইনি। অগ্নি আহিয়ার মাথায় হাত দিয়ে বলে, কাজে ছিলাম। আসতে কোনো অসুবিধে হয়নি তো? আহিয়া হাসি দিয়ে বলে, না, কোনো অসুবিধে হয়নি। কিন্তু তুমি এখানে কি করছো? অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে, বাড়িতে যাচ্ছিলাম, তখন তোদের দেখতেই পাই। গাড়িতে উঠগ। আহিয়া গিয়ে গাড়িতে বসে পড়ে। অগ্নি ইয়ানাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে বসার জন্য নিশ্চয় ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে না। কোথাও যেতে হাসি তামাশা করতে তো আমার অনুমতি লাগে না, এখন গাড়িতে উঠার জন্য অনুমতি লাগছে কেন? অগ্নির এমন কর্কশ ধমক খারাপ লাগলে ও ইয়ানা বুঝতে পারে তার উপর প্রচণ্ডভাবে রেগে আছে। ইয়ানা কোনো বাক্য ব্যয় না করে আহিয়ার সাথে ব্যাক সিটে বসে পড়ে। চৌধুরী ভিলার সামনে এসে আহিয়া গাড়ি থেকে নেমে নিজের রুমে চলে যায়। শিখা চৌধুরী অফিসে গেছেন আর দাদুমনি নিজের রুমে ঘুমাচ্ছে, তাই আপাতত পুরো বাড়ি ফাঁকা। অগ্নি ইয়ানাকে রেখেই রুমে চলে যায়। ইয়ানা বুঝতে পারছে অগ্নি আজ তার উপর ভীষণ রেগে আছে। ইয়ানা কিছু একটা ভেবে রুমে যায়। রুমে যেতেই সে হতভাগ। মেঝেতে তার পছন্দের ফ্লাওয়ার টপটা ভেঙে গড়াগড়ি খাচ্ছে। পুরো মেঝেতে কাঁচ ভাঙ্গার ছড়াছড়ি। কিছু সময়ের ভিতরে এত বড় ঘূর্ণিঝড় দেখে ইয়ানা হতবুদ্ধির ন্যায় অগ্নির দিকে তাকায়। অগ্নি টেবিলে থাকা গ্লাসটা ফেলে দেয়। ইয়ানা ভয়ে কেঁপে উঠে। আজকের অগ্নি চৌধুরীর সাথে আগের অগ্নি চৌধুরীর কোনো মিল নেই। হ্যাঁ, সে রাগী, কিন্তু এত ভয়ানক নয়। অগ্নিমিনি টেবিলে রাখা জগটা ফেলতে যাবে, এমনি ইয়ানা হাত দিয়ে আটকে দেয়। অগ্নির থেকে জগটা ছাড়াতে ছাড়াতে বলে, এইভাবে রেগে আছেন কেন? 1000 বার সরি বলছি, আর কোনোদিন আপনার অনুমতি ছাড়া যাব না। এইবার একটু শান্ত হন। আপনার এই রাগ দেখে আমার ভয় হচ্ছে। ইয়ানার কথা শেষ হওয়ার আগেই অগ্নি ইয়ানাকে দেয়ালের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে বলে, আমি আমার রাগ কন্ট্রোল করতে চাচ্ছি ইয়ানা, কিন্তু পারছি না। বারবার ভেসে উঠছে তোমার দিকে ছেলেরা বাজেভাবে তাকিয়েছিল। আমাকে কোনো উপায় বলো, আমি নিজের সীমা পেরিয়ে যাচ্ছি। যে কোনো সময় তোমাকে আঘাত করে বসব। আমি আমার হিংস্রতার সাথে তোমাকে পরিচয় করাতে চাই না। ইয়ানা অগ্নির এত রাগ আগে কখনো দেখিনি। এতটা ডেম্পারেট হয়ে পড়তে সে এই প্রথম দেখেছে। ইয়ানা ভয়ে শুকনো ঢুক গিলে বলে, কিসের হিংস্রতা, কিসের পরিচয়? একটু শান্ত হন না প্লিজ।
ইয়ানার কথা শুনে অগ্নি দেয়ালে ঘুষি দেয়। ফলে কাটা জায়গা থেকে পুনরায় রক্ত গড়িয়ে পড়তে থাকে। রক্ত দেখে ইয়ানা আটকে উঠে। ইয়ানা অগ্নির হাত ধরতে গেলে অগ্নি হাত ঝাড়া মেরে বলে, বালের শান্ত হব আমি। নিজের বিয়ে করা বুকে নিজেই ভালো করে দেখিনি, সেখানে বাহিরের লোক চোখ দিয়ে গিলে খাচ্ছিল। অগ্নি এমন পাগলামো দেখে শান্ত কণ্ঠে বলে, আপনি শুনেছেন সব কিছু? রাগ কমানোর চেষ্টা করু। ইয়ানা আর কিছু বলতে পারল না, তার আগেই অগ্নি এমন বাক্যে সে থমকে যায়। জাস্ট গিভ মি এ কিস সুইট হার্ট উ। ইয়ানা চোখ বড় বড় করে তাকায়। ইয়ানাকে এইভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে অগ্নি ধমক দিয়ে বলে, কি হলো শুনতে পাওনি? তাড়াতাড়ি করো, না হলে জানি না আমি কি করব। নিজেকে সংযত করতে না পারলে তুমি ঠিক থাকবে না। ইয়ানা অগ্নির কথায় ভরকে যায়। তবে এখন পরিস্থিতি শান্ত করা দরকার। অগ্নি তো তার স্বামী, একটা চুমু খেলে কি এমন হবে? চোখ বন্ধ করে না হয় খেয়ে নিব। ইয়ানা অগ্নির চোখের দিকে তাকায়। এই চোখে আজ কোনো কোমলতা নয়, এক হিংস্র পাগলামি দেখতে পাচ্ছে। ইয়ানা কোনো কিছু না ভেবে চুমু খেতে যায়, কিন্তু পড়ল মহা বিপদে। অগ্নি টানটান হয়ে দাঁড়িয়ে আছে, ফলে ওর জন্য ঠোঁট ছুঁতে পারছে না। এমন নয় সে খাটো, তার উচ্চতা 5 ফুট 3। কিন্তু এই খুঁতখুঁতে দানবের কাছে সে চিনেপুটি। অগ্নি ইয়ানার অবস্থা বুঝতে পেরে নিজেই ইয়ানাকে কোমর চেপে ধরে জানালার কাউচের উপর বসিয়ে দেয়। ইয়ানা পড়ে যেতে নিলে শক্ত করে পর্দা আঁকড়ে ধরে। অগ্নি এইবার ইয়ানার মুখোমুখি হয়ে দাঁড়ায়। ইয়ানা অগ্নির ঠোঁট ছোঁয়াতে যাবে, তার আগেই সে আঁকড়ে ধরে। মুহূর্তের মধ্যেই ইয়ানা ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে। এখানে ভালোবাসা নয়, চলছে রাগ কমানোর এক হিংস্র অত্যাচার। এই চুমুতে না আছে ভালোবাসা আর না আছে কামনা। আছে শুধু রাগ আর জেদ। ইয়ানা সহ্য করতে না পেরে অগ্নিকে ধাক্কা দেয়। কিন্তু অগ্নি ইয়ানাকে আর ও বাজেভাবে আঁকড়ে ধরে। শকুনের মতো খুবলে খেতে থাকে তার ঠোঁট। ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তে থাকে। ইয়ানা এইবার ডুকরে কেঁদে উঠে। কান্নার আওয়াজ অগ্নির কানে যেতেই নিজের হুঁসে ফিরে। ইয়ানার ঠোঁট আর গলায় তাকাতেই সে আটকে উঠে। অগ্নি ব্যথিত গলায় বলে, ইস, কি অবস্থা হয়েছে? বেশি ব্যথা পেয়েছ? কান্না করো না প্লিজ, আমি এখন ওই মেডিসিন লাগিয়ে দিচ্ছি। ইয়ানা অগ্নির কথা শুনে রেগে যায়। ব্যথা দিয়ে বলে ব্যথা পাচ্ছ, এ কেমন প্রশ্ন? ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে বলে, নামান আমাকে হৃদয়হীন লোক। ব্যথা পাপ কেন? পুরো ঠোঁট রক্তাক্ত করে বলছে ব্যথা পেয়েছি কিনা। অগ্নি ইয়ানার কথা শুনে ঠোঁট চেপে হাসে। এরপর ইয়ানার কাটাস্থানে আলতো চুমু খেয়ে বলে, আই ডোন্ট লাভ জেন্টলি। আমি নরভাবে স্পর্শ করি না। আমার স্পর্শ যুদ্ধের মতো যান। রক্তমাখা, বন্যা, আর সেটা হবে শুধুমাত্র তোমার জন্য। ইয়ানা অস্ফূর্ত ভাষায় বলে, খুব ভয়ঙ্কর আপনি। আপনার চোখে মাঝে মাঝে রহস্যের এক বিস্তর আস্তরণ দেখতে চাই। আমি যখন সেই আস্তরণ তুলতে চাই তখন আমার মন বলে উঠে, এমন ভুল করিস না। যেভাবে আছে সেভাবেই থাকতে দে। এর পরিবর্তন হলে তুই শেষ হয়ে যাবি। কি এমন আস্তরণ বলন তো যা আমাকে ভয় দেখাই? রাতের স্বপ্ন দেখি আমি এক অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আমি অন্ধকার রুমে চিৎকার করে কান্না করছি, কিন্তু আমার চিৎকার কারোর কানে যায় না। আপনি বলেছেন আমার বিপদে আপনি ঢাল হয়ে দাঁড়াবেন, কিন্তু আমার চিৎকারে আপনাকে দেখতে পাই না কেন? কেন স্বপ্নে আপনি আমার কান্না থামিয়ে দিয়ে যান না? ভালোবাসেন আমাকে? ইয়ানার দিকে অগ্নি তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিন্তু শেষের প্রশ্নে সে থামকে যায়। অগ্নিকে চুপ থাকতে দেখে ইয়ানা পুনরায় জিজ্ঞাসা করে, কি হলো বলন? ভালোবাসেন আমাকে? অগ্নি কিছু না বলে বাহিরে যেতে নিবে, তখন ইয়ানা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, এড়িয়ে যাচ্ছেন? পালাতে চাইছেন আমার প্রশ্ন থেকে মি চৌধুরী? অগ্নি থমকে যায়। হৃদস্পন্দন উঠানামা করতে থাকে। এই সামান্য প্রশ্নে অগ্নির শরীর এইভাবে কেঁপে উঠছে কেন? জীবনে হাজারটা খুন করেছে, গলা কেটে পুরো শরীর টুকরো টুকরো করে কেটেছে, তখন তো কোনোদিন সামান্য হাত ও কেঁপে উঠেনি। এখন কেন এমন হচ্ছে? অগ্নি কোনো বাক্য ব্যয় না করে রুম ত্যাগ করে। অগ্নির মৌনতা দেখে ইয়ানার অজান্তে চোখের পানি চলে আসে। এই সামান্য প্রশ্নের উত্তর দিতে এত প্রতীক্ষা? যদি ভালোই না বাসেন তাহলে এইভাবে আগলে রাখেন কেন? শুধুই কি দায়িত্ববোধ? দায়িত্ব ও এত নিখুঁতভাবে নেওয়া যায়? যেদিন আপনি আমাকে চাইবেন, আমাকে ভালোবাসবেন, সেদিন আমাকে আপনার কাছে সম্পূর্ণভাবে সঁপে দিবের আগে নয়। কিন্তু আপনার চোখে আমাকে চাওয়ার কোনো কাতরতা নেই কেন? আবার ও সেই পরিত্যক্ত টর্চার সেল।
সেই বিষাক্ত জায়গা যেখানে হাজার ও লোকের আর্তনাদ লুকিয়ে আছে। ভেজা স্যাঁতস্যাঁতে মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে 2 জন যুবক। পুরো রুম অন্ধকার। কোথাও থেকে এক খণ্ড আলোকরশ্মি আছড়ে পড়ছে। আর পাশে পড়ে আছে ছুরি আর রক্তাক্ত হাত। ছেলে 2টার হাত কেটে ফেলা হয়েছে। অগ্নি সিগারেট জ্বালিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, আমার বউ, আমার সম্পদ, যার দিকে এখন ও আমি তাকানোর সাহস পাই না। সেখানে তোরা এত সাহস কিভাবে দেখালি? কলিজা কেঁপে উঠে নাই অগ্নি চৌধুরীর বউয়ের দিকে লালসার দৃষ্টি নিয়ে তাকাতে। যেখানে আজ পর্যন্ত আমি ভালোভাবে ছুঁয়ে দেখিনি সেখানে তোরা ওকে ছুঁয়ার স্বপ্ন দেখে ফেলেছিস। ছেলে 2টির প্রায় মরণ অবস্থা। তবুও কাতরতা নিয়ে বলে, আমরা জানতাম না স্যার উনি আপনার স্ত্রী। ক্ষমা করে দিন, আর কখনো কোনো মেয়ের দিকে তাকাব না। লোকগুলোর কথা শুনে অগ্নি শব্দ করে হালকা। এই হাসিতে কোনো দয়ামায়া নেই, আছে একরাশ হিংস্রতা। অগ্নির হাসির আওয়াজ লোকগুলোর হৃদয় কাঁপিয়ে তুলে। অগ্নি হাতের ছুরি ঘোরাতে ঘোরাতে বলে, যেই চোখ আমার বউয়ের দিকে লালসা নিক্ষেপ করেছিল সেই চোখ আমি বাঁচিয়ে রাখব। যেই জিহবা দিয়ে ওকে নিয়ে অসভ্য কথা বলেছিস সেই জিহবা আমি অক্ষত রাখবি ভেবেছিস? এতটা ভালো মনে করিস আমাকে? অগ্নি হুডির আড়ালে এক রহস্যময় হাসি দিয়ে বলে, ছুরি দিয়ে 2 জনের জিহবা কেটে দেই। আকস্মিক এমন অত্যাচারে গার্ডরা ও ভরকে যায়। 2 জন লোক ব্যথায় চিৎকার করে উঠে। কিন্তু লোকগুলোর চিৎকার দেওয়ার শক্তি ও নেই। অগ্নি বিরক্তি নিয়ে বলে, ধুর বাল, চিৎকার ও করতে পারিস না। তোর আর্তনাদেই আমার মানসিক শান্তি আসবে। আচ্ছা, তোদের কলিজা কত বড় একটু দেখতে দে। অগ্নি ছুরি ঘোরাতে ঘোরাতে একজনের দিকে তাকায়। সে মাথা দিয়ে বারবার না করছে। অগ্নি লোকটার সামনে বসে পেটের মাঝ বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। লোকটা চিৎকার করার আগেই অগ্নি তার মুখ চেপে ধরে। খুব যত্ন সহকারে লোকটার পেটে ছুরি চালিয়ে পেট ছিঁড়ে ফেলে। লোকটা কাতরাতে কাতরাতে এক বিষাক্ত অত্যাচার নিয়ে নিঃশ্বাস ত্যাগ করে। অগ্নি পেট থেকে কলিজা বের করে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, ছেহহ, ব্যাঙের কলিজা নিয়ে এসেছে অগ্নি চৌধুরীর বউয়ের দিকে তাকাতে। শেইমলেস! এমন ভীবৎস মৃত্যু দেখে পাশে থাকা লোকটি হাউমাউ করে কেঁদে উঠে। অগ্নি কারোর কান্নার আওয়াজ কানে না তুলে ঠিক একই অবস্থা দ্বিতীয় ব্যক্তিটির করে। এরপর চোখগুলো এক এক করে উগড়ে ফেলে। লোকগুলোর দিকে তাকিয়ে একটা লাথি দিয়ে কলিজাগুলো টর্চার সেলের কুকুরকে দিয়ে দেই। কুকুরগুলো এমন খাবার পেয়ে লুটিয়ে পড়ে। ছিঁড়ে খেতে থাকে লোক 2টার কলিজা। অগ্নি কুকুরগুলোর মাথা হাত দিয়ে বলে, ভালোমত ছিঁড়ে খা, যাতে তোদের অভুক্ত থাকতে না হয়। অগ্নি হুডির আড়ালে এক বিকৃত হাসি দিয়ে বলে, এটাই আমার কাজ। একে একে এভাবে শেষ করা, আমার শত্রুকে চিরতরে নিষ্ক্রিয় করে দেওয়া। তোমার ব্যবস্থা ও আমি করব জান। শুধু সময়টা আসতে দাও। চলবে।